আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজ তোমরা সবাই দ্রুত লাইভটা শেয়ার করে দাও এবং ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে একটু মেনশন দিয়ে দাও। আমি দেখতে পাচ্ছি এখানে সাদান লাইভে জয়েন হচ্ছে, আর কে কে আছে? আচ্ছা ঠিক আছে, আমার ভয়েস এবং বোর্ড কি সব ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা সবাই একটু কমেন্ট করে জানাবো অবশ্যই। সবকিছু ঠিক আছে? তোমরা যারা লাইভ সেশনে জয়েন আসছো তোমরা একটু জানাও যে আমাদের ভয়েস ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা, বা আমাদের বোর্ড যেটা আছে ওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। কমেন্ট সেকশনে বলা হচ্ছে যে নাসরিন সুলতানা স্যার আমি আছি কিনা। হ্যাঁ, তা তো অবশ্যই, তুমি তো অবশ্যই আছো। হ্যাঁ, আমি আছি, সবাই আছো। ঠিক আছে, তাহলে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি। আমাদের এখানে সর্বপ্রথম একটা এমসিকিউ আসছে, যেহেতু আমাদের এটা এমসিকিউ সলভিং ক্লাস। সেক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে কোনো ঘটনা দ্বারা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হলে কি সৃষ্টি হয়। আচ্ছা ঠিক আছে, এখন আমার কি বলছে প্রশ্নটাতে বলা হচ্ছে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হবে, আর্থিক অবস্থার পরিবর্তন হয়। এখন আমরা অপশনে কি দেওয়া আছে, লেনদেন, ব্যয়, সম্পদের অথবা আয়। প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয় কিসের মাধ্যমে? আমরা জানি যে লেনদেনের মাধ্যমে। এখন আর্থিক অবস্থার প্রতিষ্ঠান কিভাবে হবে? এই যে এখানে যদি বলা থাকে পণ্য বিক্রয় 10,000 টাকা, সেই ক্ষেত্রে এটা একটা লেনদেন, এবং এই লেনদেন পণ্য বিক্রয়ের ফলে আমাদের ব্যবসায় নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে এবং মালিকানা সত্ত্ব বা আয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। সেই ক্ষেত্রে কি ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। সুতরাং আমরা বলতে পারি যে লেনদেনের দ্বারা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন সৃষ্টি হয়। তারপরে এমসিকিউ, লেনদেন শব্দটির আবিধানিক অর্থ কোনটি? ঠিক আছে, লেনদেন শব্দটির আবিধানিক অর্থ গ্রহণ ও প্রদান। এছাড়াও লেনদেন শব্দটির আরো কিছু আবিধানিক অর্থ রয়েছে। কি আছে সেটা তোমার দেওয়া ও নেওয়া, বা যদি আমরা ইংরেজিতে বলতে চাই সেই ক্ষেত্রে গিভ অ্যান্ড টেক। সেই ক্ষেত্রে আমাদের গ্রহণ প্রদান তো আবিধানিক অর্থ আছে, এছাড়াও আমাদের দেওয়া নেওয়া, গিভ এন্ড টেক, এদের লেনদেন শব্দটির আবিধানিক অর্থ। তো পরীক্ষা হলে যদি আমাদের গ্রহণ প্রদান আমাদের অপশনে নাও থাকে, এই দুইটা অপশন থাকতে পারে, সেই ক্ষেত্রে আমরা এই দুইটার যেটা থাকবে সেটাই আনসার করব। ওকে ফাইন। তারপর নেক্সট এমসিকিউতে কি আছে, কোন লেনদেনটি অভ্যন্তরীণ? এখন অভ্যন্তরীণ মানে কি? অভ্যন্তরীণ মানে আমার প্রতিষ্ঠানের ভিতরে। অভ্যন্তরীণ মানে আমার প্রতিষ্ঠানের ভিতরে। এখন ভাড়া প্রদান সেই ক্ষেত্রে কি ভাড়া প্রদানের সাথে আবার দুইটা পক্ষ জড়িত আছে। একটা কি মালিক পক্ষ। ঠিক আছে, যেহেতু মালিক পক্ষ জড়িত, সে কি আমার ব্যবসার বাহিরের। ঠিক আছে, বেতন কাকে প্রদান করতেছি? খুব সাধারণত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদেরকে আমরা বেতন প্রদান করি। সেই ক্ষেত্রে এটা কি এটা কর্মচারী প্রতিষ্ঠানের বাহিরের। ঠিক আছে, ভালো কথা। তারপরের অপশনে কি বলা আছে, আসবাবপত্রের অপচয়। আসবাবপত্র তো স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে বা সেটা কি আমাদের আসবাবপত্রটা প্রতিষ্ঠানের ভিতরে থাকে, সেই ক্ষেত্রে কি এটা আমার অপচয় প্রতিষ্ঠানের ভিতরে থাকতেছে। আর কি বলা হচ্ছে, পণ্য বিক্রয় করলে তখন লেনদেনটা সংগঠিত বাহিরের পক্ষের সাথে। ঠিক আছে, তো বাহিরের পক্ষের সাথে যেহেতু আমার লেনদেন সেই ক্ষেত্রে কি আমার আনসার হবে গ, যেটা
আসবাবপত্রের অবচয়। কারণ হচ্ছে আসবাবপত্র আমার প্রতিষ্ঠানের ভিতরে, আর প্রতিষ্ঠানের প্রশ্ন বলছে কোন লেনদেনটি অভ্যন্তরীণ মানে ভিতরে। তারপর প্রতিটি লেনদেনে কমপক্ষে কয়টি হিসাব থাকে, কয়টি হিসাব। তারপরে কি বলা হয়েছে, প্রতিটি লেনদেনে কয়টি হিসাব থাকে, কয়টি থাকে আমরা জানি প্রত্যেকটি হিসাবে অবশ্যই দুটি হিসাব থাকে, দুটি হিসাব থাকে। ঠিক আছে, একটি হচ্ছে দাতা আর একটি হচ্ছে কি গ্রহীতা। দুইটি হিসাব কি কি থাকে, একটি হচ্ছে দাতা আর একটি গ্রহীতা। ঠিক আছে, তারপরে এমসিকিউতে দেখা যাক আমরা কি বলছে, দেখা যাক। ওকে ঠিক আছে, নাম্বার 5, পূর্বে সংঘটিত আর্থিক ঘটনাকে কি বলে? পূর্বে সংঘটিত ঘটনাকে কি বলা হয়? ঐতিহাসিক ঘটনা, ঐতিহাসিক ঘটনা। ওকে ভাই, ঐতিহাসিক ঘটনা। এখন ঐতিহাসিক ঘটনা কেন? কারণ হচ্ছে ঐতিহাসিক ঘটনা মানে হচ্ছে পূর্বের ঘটনা। চলে যাচ্ছে সেখানে, পূর্বের ঘটনা। ঠিক আছে, আর যেহেতু ঐতিহাসিক ঘটনা মানে হচ্ছে পূর্বের ঘটনা, আর আমাদের প্রশ্নে বলা হয়েছে পূর্বে সংঘটিত আর্থিক ঘটনাকে কি বলে, সেক্ষেত্রে আমাদের আনসার হবে অপশন ক, ঐতিহাসিক ঘটনা। তারপর নাম্বার 6, লেনদেনের উৎস কোনটি? লেনদেনের উৎস, লেনদেনের উৎস কোনটি? লেনদেনের উৎস হচ্ছে আর্থিক ঘটনা। ঘটনা কেন? কারণ আমাদের লেনদেন সম্পর্কিত একটা প্রবাদ আছে যে প্রত্যেক আর্থিক ঘটনাই লেনদেন, সকল আর্থিক ঘটনা, সকল লেনদেন আর্থিক ঘটনা, সকল ঘটনা লেনদেন নয়। সেই সূত্রে হচ্ছে লেনদেনের উৎস হচ্ছে আর্থিক ঘটনা। তারপর 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 হচ্ছে কি বলেছে, লেনদেন বলতে কি বোঝায়? লেনদেন বলতে কি বোঝায়? আমার এখানে অপশন আসছে যে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনা। ওকে ঠিক আছে, অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনা বলতে আমরা কি বুঝতেছি? এখন দেখো, আমার ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক আছে, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মালিকের মৃত্যু। ঠিক আছে, মালিক মারা গেছে, মালিক মারা গেছে, এই ঘটনা তো হচ্ছে কখনোই আমার অর্থের অঙ্কে পরিমাপযোগ্য করা যাচ্ছে না। মৃত্যু কি কখনো হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপ করা যায়? যায় না। কিন্তু আমি যদি বলি পণ্য ক্রয় 1 লক্ষ টাকা, সেই ক্ষেত্রে পণ্য ক্রয় 1 লক্ষ টাকা, সেই ক্ষেত্রে আমার কিন্তু 1 লক্ষ টাকা আমি অর্থের অঙ্কে মাপ করতে পারতেছি। আমার অর্থের একটা অঙ্ক আছে, কত অঙ্ক? 1 লক্ষ টাকা। এই কারণে আমরা বলতে পারতেছি যে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনাকে লেনদেন বোঝায়। তারপর হচ্ছে ওকে, তারপরে কি আসছে? তারপরে আসছে লেনদেন সংক্রান্ত ঘটনা। লেনদেন সংক্রান্ত ঘটনা সর্বদা দৃশ্যমান। আচ্ছা, লেনদেন কি হচ্ছে আমাদের সবসময় দৃশ্যমান থাকে? না, লেনদেন কখনো দৃশ্যমান থাকে, কখনো অদৃশ্যমান থাকে। দৃশ্যমান লেনদেন বলতে কি, আমি হচ্ছে পিছনে হচ্ছে বা কয়েকটা এমসিকিউ হচ্ছে বলা হয়েছিল, এই যে দৃশ্যমান মানে কি, যেটা হচ্ছে দেখা যায় পণ্য ক্রয়, বেতন প্রদান। ঠিক আছে, কিন্তু আমার এখানে অপশনে কি বলছে? সর্বদা দৃশ্যমান। লেনদেন তো আসলে সবসময় দৃশ্যমান না। অন্যদিকে আছে অপচয়, অপচয়ও আমার এক প্রকার লেনদেন, এটা হচ্ছে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ লেনদেন। সেই ক্ষেত্রে অপচয় কিন্তু হচ্ছে আমার অদৃশ্যমান লেনদেন। তো আমরা কি বলতে পারি? অপশন দৃশ্যমান ও অদৃশ্যমান উভয় হতে পারে। লেনদেন তারপরে অপশনে কি বলা হচ্ছে? কখনোই দৃশ্যমান নয়। আসলে এটাও না। সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের প্রশ্ন বলছে নিচের কোনটি সঠিক? কোনটি সঠিক? অপশন খ 2। ওকে, আর তারপর হচ্ছে কি বলছে 9 নাম্বার, লেনদেনের দ্বারা মালিকানা সত্ত্ব কমলে মোট দায় বাড়বে।
তারপরে কি বলছে, একটি সম্পদ বাড়লে অপর একটি সম্পদ কমবে। ওকে ঠিক আছে, দেখো এখানে একটা উদাহরণ দিই আমি। মালিকানা সত্ত্ব কমলে মোট দায় বাড়বে। কি হবে এটা, এই লেনদেনের উদাহরণটা হতে পারে তোমাদের, আচ্ছা আমি এখানে দেখাই, বাকিতে পণ্য ক্রয়। বাকিতে এর বেশি যায় না। আচ্ছা বাকিতে পণ্য ক্রয় 1000 টাকা। সেই ক্ষেত্রে পণ্য ক্রয় করা হলে বাকিতে পণ্য ক্রয় করছি, তাহলে অবশ্যই হচ্ছে কি আমার দেনাদার এল এর পরিমাণ বৃদ্ধি হবে। তাহলে এখানে কি হচ্ছে, এল প্লাস হচ্ছে। আর বাকিতে পণ্য ক্রয় করা হয়েছে, আমাদের হিসাব নিকাশের ভিত্তি আছে। হিসাব নিকাশের ভিত্তি দুই প্রকার, একটা হচ্ছে বকেয়া ভিত্তিক আর একটা হচ্ছে নগদান ভিত্তিক। ওই বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞান হচ্ছে, হিসাব বিজ্ঞানে বলা হয়েছে যে আমার ব্যবসায় প্রতিষ্ঠান বা মালিক আয় অর্জন করুক, আয় অর্জিত হোক বা না হোক, বা ব্যয় সংগঠিত হোক বা না হোক, সেই ক্ষেত্রে নগদ অর্থ পাওয়া যাক বা না যাক তার সাথে কোনো সম্পৃক্ততা নেই। আয় অর্জিত হওয়া মাত্রই সেটা আমি লিপিবদ্ধ করতে পারি, ব্যয় সংগঠিত হওয়া মাত্রই আমি লিপিবদ্ধ করতে পারি। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের মালিকানা সত্ত্ব বা ই থেকে এই টাকাটা কি আমাদের মাইনাস করা লাগবে। তো আমরা বলতে পারি যে মালিকানা, এই ক্ষেত্রে কি হচ্ছে দেখো, মালিকানা সত্ত্ব বা ইটা মাইনাস হয়ে গেছে, আর হচ্ছে কি মোট দায় এল প্লাস হয়ে গেছে। তো এটা আমার কারেক্ট। তারপরে বলছে একটি সম্পদ বাড়লে অপর একটি সম্পদ কমবে। এটা আমাদের খুব পরিচিত উদাহরণ, আমরা সবাই জানি। যেহেতু তোমরা হচ্ছে এসএসসি 25, তোমরা হচ্ছে এই লেনদেনগুলো আগে করে এসেছো, তারপরে বলি যে একটি সম্পদ বাড়লে অপর একটি সম্পদ কমবে। কি বল, এটার উদাহরণ কি হতে পারে, যন্ত্রপাতি ক্রয়। যন্ত্রপাতি যন্ত্রপাতি ক্রয় 50,000 টাকা। এই ক্ষেত্রে আমার যন্ত্রপাতি ক্রয় 50,000 টাকা। তাহলে আমরা কি করব, এখানে হচ্ছে আমাদের টাকাটা হচ্ছে কি নগদ নামক সম্পদের ঘর থেকে মাইনাস হয়ে যাবে। অন্যদিকে যন্ত্রপাতি নামক আরেকটা ঘর হবে, যেখানে হচ্ছে কি 50,000 টাকা প্লাস হবে। তার মানে কি আমার যন্ত্রপাতি নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে, একটি সম্পদ বাড়লো, অন্যদিকে কি নগদ নামক সম্পদ কমে গেল। তো একটি সম্পদ কমবে, তাহলে এটাও কারেক্ট। আচ্ছা, মালিকানা সত্ত্ব বাড়লে মোট দায় বাড়বে, এটা কখনোই হবে না। কারণ কি, কারণ হচ্ছে আমাদের মালিকানা সত্ত্ব এবং দায়ের মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান। বিপরীত সম্পর্ক বিদ্যমান বলতে মালিকানার সত্ত্ব যদি বাড়ে মোট দায় কমে যায়, এবং মালিকানার সত্ত্ব যদি কমে মোট দায় বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের নিচের কোনটি সঠিক, নিচের কোনটি সঠিক, এই ক্ষেত্রে হচ্ছে অপশন 1 ও 2 ক। অপশন 1 ও 2 ক। আচ্ছা, এতটুকু পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছো? যদি দেখে পারো তাহলে হচ্ছে একটু কমেন্ট সেকশনে জানাও। এতটুকু পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছো? জান্নাতুল ফাবিয়া, স্যার আমিও আছি। ওকে ঠিক আছে। আচ্ছা, ভাত বলতেছে জি। আচ্ছা ঠিক আছে, তাহলে এদের পর্যন্ত কোনো সমস্যা নেই। আমরা হচ্ছে এর পরের এমসিকিউতে যাই। পরের এমসিকিউতে কি বলছে, একটি লেনদেন অন্য একটি লেনদেন হতে আলাদা, এর কারণ হচ্ছে কি? আচ্ছা, এর কারণ হচ্ছে কি, দেখো আমি প্রত্যেকটা অপশন বুঝাই। অর্থের অঙ্কে পরিমাপযোগ্যতা, প্রত্যেকটা লেনদেন একটা যদি লেনদেন হতে যায়, প্রত্যেকটা ঘটনা যদি আমার লেনদেন হতে যায়, সেই ক্ষেত্রে অর্থের অঙ্কে পরিমাপযোগ্যতা অবশ্যই থাকতে হবে। আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে, প্রত্যেকটা লেনদেনেই আমার কি আর্থিক অবস্থার পরিবর্তন অবশ্যই ঘটাতে হবে, না হলে এটা হচ্ছে কি লেনদেনের বৈশিষ্ট্য পড়বে না। দ্বৈত সত্তা, প্রত্যেকটি লেনদেনের দুইটি পক্ষ থাকবে, যেটাকে বলা হয় দ্বৈত সত্তা। তারপরে সবার লাস্ট অপশনে কি বলছে, স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র। স্বয়ংসম্পূর্ণ মানে কি? স্বয়ংসম্পূর্ণ মানে হচ্ছে যে নিজেই নিজের পুরো অভাব পূরণ করে, নিজের অভাব
পূরণ করা। ওকে, আর স্বতন্ত্র মানে হচ্ছে আমার একা। ঠিক আছে, স্বতন্ত্র মানে হচ্ছে কি আমার একা, স্বতন্ত্র মিন্স একা। তো এখানে বলছে একটি লেনদেন অন্য একটি লেনদেন হতে আলাদা। এর কারণ কি? কারণ প্রত্যেকটি লেনদেনই হচ্ছে কি নিজের অভাব নিজে পূরণ করতে বা নিজের হিসাব নিজে করতে পারে, এবং প্রত্যেকটা লেনদেন একা থাকে, তার সাথে কি অন্য কোনো লেনদেন সম্পৃক্ত থাকে না। আমরা দেখতে পারবো, আমরা হচ্ছে যে হিসাব সমীকরণ বলা যে ইহাগুলো করি, লেনদেনগুলো থাকে এরকম ভাবে থাকে কি, জানো থাকে, তারপর কি 25 জানো 25 তারিখে একটা লেনদেন বলা থাকলো, কি বলা থাকলো, যে বাতাসের নিকট বিক্রয়। কি বলা থাকলো? বাতাসের নিকট বিক্রয়। ওকে ফাইন। এই যে 25 তারিখের লেনদেন, বাতাসের নিকট বিক্রয়, বাতাসের হিসাব এই জানুয়ারি 25 তারিখে শেষ। এই হিসাব কিন্তু আবার যখন আমরা দেখি আরেকটা বলা থাকলো জানু 30, ওইখানে কি বলা থাকে? ওইখানে বলা থাকলো যে বেতন প্রদান। ঠিক আছে, বেতন প্রদান। তো এই জানুয়ারি 25 তারিখের যে পক্ষগুলো আছে ওইগুলা কিন্তু হচ্ছে কখনোই আমার ইয়াতে যাবে না, 30 তারিখের লেনদেনে যাবে না, বা 30 তারিখের যে হিসাবগুলো আছে বা পক্ষগুলো আছে ওইগুলা কখনোই কি আমার 25 তারিখের লেনদেনে যাবে না। মানে এগুলা প্রত্যেকটাই বা প্রত্যেকটা তারিখ প্রত্যেকটা লেনদেনে কি নিজের অভাব নিজে পূরণ করতে পারছে, এবং কি তারা একাই সবকিছু করতে পারে। তাহলে সেক্ষেত্রে বলতে পারি আমরা আমাদের অপশন ঘ কারেক্ট। কারণ কি প্রশ্ন বলছে একটি লেনদেন অন্য একটি লেনদেন হতে আলাদা। এর কারণ কি? এর কারণ হচ্ছে কি প্রত্যেকটা লেনদেনই স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র। তারপর কোনটি অদৃশ্যমান লেনদেন? আচ্ছা, এটা হচ্ছে আমি উপরে বলে আসছি, তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও, খুব দ্রুত জানাও। আচ্ছা, কোনটি অদৃশ্যমান লেনদেন? তাড়াতাড়ি দেখি কে বলতে পারে। আচ্ছা ঠিক আছে, নাসরিন সুলতানা লেখেন কুদ্দুসকে বেতন প্রদান। তা অবশ্যই লিখবো, সমস্যা নেই। ওকে, একটু জানাও কোনটি অদৃশ্যমান লেনদেন? কমেন্ট করো। কুদ্দুসকে বেতন প্রদান। আচ্ছা ঠিক আছে, কেউ কমেন্ট সেকশনে নেই, আমি বলে দিচ্ছি কোনটি অদৃশ্যমান লেনদেন। উত্তর হবে কি অপচয়। কারণ কি? আচ্ছা আনসার অনিশা বণিক। ওয়াও গ্রেট, অনিশা বণিক গো আনসার। নাসরিন সুলতানা গ্রেট। আচ্ছা ঠিক আছে, ওরা সবাই পেরেছে। অদৃশ্যমান লেনদেন কোনটি? অপচয়। কারণ কি অপচয় কখনো দৃশ্যমান না। তারপর প্রতিটি লেনদেন কয়টি পক্ষকে প্রভাবিত করে? কয়টি পক্ষকে প্রভাবিত করে? দুইটি পক্ষকে। কি কি? দাতা এবং গ্রহীতা। এটা হচ্ছে আমরা আগেও বলে এসেছি। তারপর কি বলেছে? লেনদেন দ্বারা সংগঠিত হয়। লেনদেন দ্বারা কি কি সংগঠিত হয়? লেনদেন দ্বারা সংগঠিত হয় মোট। আচ্ছা ঠিক আছে, মোট সম্পদ হ্রাস পেলে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। ঠিক আছে, এরপর কি বলছে? মোট সম্পদ বৃদ্ধি পেলে মোট দায় হ্রাস পাবে, মালিকানা সত্ত্ব বাড়লে মোট দায় কমবে। ওকে ঠিক আছে, চলো উদাহরণের মাধ্যমে বুঝাই। মোট সম্পদ হ্রাস পেলে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। এই যে না, আমাদের কমেন্ট সেকশনে যেহেতু হচ্ছে বলা, নাসরিন বলেছে যে, নাসরিন সুলতানা বলেছে যে কুদ্দুসকে বেতন প্রদান, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা লিখতেছি কুদ্দুসকে বেতন প্রদান। ওকে, এই বেতন প্রদান করার ফলে হচ্ছে কি হচ্ছে আমার কি নগদ টাকা চলে যাবে। নগদ থেকে কি হবে? মাইনাস হবে টাকাটা, নগদ টাকা চলে যাবে। অপরদিকে কি মালিকানা সত্ত্ব হ্রাস হবে। কারণ কি বেতন প্রদান আমার হচ্ছে কি একটা ব্যয়, আর ব্যয় সবসময় কি হয়? মালিকানা সত্ত্ব থেকে কি মাইনাস হয়। এই কারণে ব্যয় নামক মালিকানা সত্ত্ব থেকে কি মাইনাস করতে হবে। তাহলে হচ্ছে আমরা বলতে পারি কি মোট সম্পদ হ্রাস পেলে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। তারপর বলছে
মোট সম্পদ বৃদ্ধি পেলে মোট দায় হ্রাস পাবে, এটা আসলে কখনোই না। সম্পদ এবং দায়ের মধ্যে সমমুখী সম্পর্ক বিদ্যমান। কি বলেছি আমি? সম্পদ এবং দায়ের মধ্যে সমমুখী সম্পর্ক বিদ্যমান, মানে মোট সম্পদ যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে মোট দায় বৃদ্ধি পাবে, মোট সম্পদ হ্রাস পেলে মোট দায় হ্রাস পাবে। ওকে, তারপর বলছে মালিকানা সত্ত্ব বাড়লে মোট দায় কমবে। মালিকানা সত্ত্ব বাড়লে মোট দায় কমবে। ঠিক আছে, এটা আমরা উদাহরণ দিয়ে দেখি। এখানে বলা হয়েছে মালিক, এটা লেনদেনটা মালিক ব্যক্তিগত তহবিল হতে কি বলা হলো? ব্যক্তিগত তহবিল হতে ব্যবসায়ের ঋণ পরিশোধ, ব্যবসায়ের ঋণ পরিশোধ, ব্যবসায়ের ঋণ পরিশোধ, ঋণ পরিশোধ ঋণ পরিশোধ 70,000 টাকা। ঠিক আছে, আমার এখানে কি বললো? মালিক ব্যক্তিগত তহবিল হতে ব্যবসায়ের ঋণ পরিশোধ 70,000 টাকা। সেই ক্ষেত্রে ব্যবসায় যেহেতু ঋণ পরিশোধ করা হয়ে গেছে, ব্যবসায়ের ঋণ পরিশোধ করেছি। ওকে, কি বললো? ব্যবসায়ের জন্য কি করলাম? আমরা ঋণ পরিশোধ করলাম। এখানে ঋণ পরিশোধ করলাম, তাহলে কি দায় কমে যাবে, এল মাইনাস হবে, এল মাইনাস হবে বা এল হ্রাস পাবে, দায় কমে যাবে। অন্যদিকে মালিক ব্যক্তিগত তহবিল হতে, এখানে আরেকটা পয়েন্ট আসছে। কি পয়েন্ট? মালিক, এই যে পয়েন্ট দুইটা, মালিক ব্যক্তিগত তহবিল হতে ব্যবসায়ের ঋণ ছিল ব্যবসায়ের, সেই ক্ষেত্রে যেহেতু ব্যবসায়ের ঋণ ব্যবসায়, সেই ক্ষেত্রে ব্যবসায় ঋণ পরিশোধ করার দায়িত্ব ব্যবসায়, কিন্তু কাজটা কি করতেছে? মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে ব্যবসার দায়টা পরিশোধ করতেছে। এখন আমরা একটা জিনিস জানি সংক্ষিপ্তভাবে, যে মালিক ব্যবসায়ের জন্য বা ব্যবসায়ের কাছে যা কিছু নিয়ে আসে বা যা কিছু ব্যবসায় বিনিয়োগ করেন ব্যক্তিগত তহবিল হতে, ওটাকে বলা হয় কি? বিনিয়োগ মূলধন, বা ব্যবসার মাঝামাঝি করলে বলা হয় অতিরিক্ত মূলধন। তো মালিকানা সত্ত্ব বাড়তেছে, যেহেতু বলা হয়েছে মালিক যা কিছু ব্যবসায় নিয়ে আসেন, এখন ব্যক্তিগত তহবিল থেকে, এখানে কি বলছে? মালিক ব্যক্তিগত তহবিল হতে ব্যবসায় ঋণ পরিশোধ করলেন 70,000 টাকা। ঋণ পরিশোধ করলেন, এল মাইনাস হয়ে গেল, আর মালিক ব্যক্তিগত তহবিল থেকে নিয়ে আসতেছে, এই কারণে কি হচ্ছে? মালিকানা সত্ত্ব ই প্লাস হচ্ছে, মালিকানা সত্ত্ব ই প্লাস হচ্ছে। এই কারণে আমাদের অপশন কি? রোমান 1 এন্ড রোমান 3। এখন আমাদের দেখতে হবে রোমান 1 এবং রোমান 3 কোথায় আছে? অপশন খ তে। ওকে, ঠিক আছে। ওকে, সাধারণের নাম কুদ্দুস। আচ্ছা, ঠিক আছে। সাধারণের নাম কুদ্দুস না, মুশফিকের নাম কুদ্দুস। আচ্ছা, ঠিক আছে, দেখা যাক। তারপর কি 14 নম্বর এমসিকিউ। 14তে এমসিকিউ কি বলছে? প্রতিটি লেনদেনের দুটি পক্ষ থাকতে হবে। এটি লেনদেনের কোন বৈশিষ্ট্য? দ্বৈত স্বতন্ত্র। দ্বৈত স্বতন্ত্র মানে কি? দ্বৈত স্বতন্ত্র মানে দুটি পক্ষ। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমার অপশন কি বলছে? দুটি পক্ষ থাকতে হবে। প্রশ্নতে বলা হয়েছে দুটি পক্ষ থাকতে হবে, সেই ক্ষেত্রে দ্বৈত স্বতন্ত্র মানে কি আমার? দুটি পক্ষ। তারপর সেবার বিনিময়ে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হলে কিসের সৃষ্টি হয়? এই যে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন, প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হলে আমাদের, এবং এই অধ্যায়ে সবার শুরুতে যে এমসিকিউটা ছিল সেটা কি? কোন ঘটনার দ্বারা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হলে তাকে কি বলা হয়? এখানে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে, তার মাধ্যমে কি হচ্ছে? অপশন হবে কি? আনসার খ, লেনদেনের কি? সেবার বিনিময়ে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হলে, প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে, তার মানে কি? লেনদেন। ওকে, ফাইন। তারপর ঠিক আছে 16, প্রতিটি লেনদেন প্রভাবিত করে। কি কি করে? দুটি হিসাব খাতে অবশ্যই আমরা জানি, একটু আগে পড়ে এসেছে যে প্রতিটি লেনদেনে দুটি পক্ষ থাকতে হবে। হিসাব সমীকরণকে, তা তো অবশ্যই, এবং কি লেনদেনের ফাইনাল গন্তব্য বা লাস্ট ডেস্টিনেশন কি? আর্থিক অবস্থা। তার মানে কি? আমার তিনটাই সঠিক। সেক্ষেত্রে আমাদের নিজের কোনটি সঠিক? অপশন ঘ 1 2 3।
তারপর 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 কি আসছে? প্রতিটি লেনদেন হতে পারে, প্রতিটি লেনদেন হতে পারে। আচ্ছা, দৃশ্যমান, অবশ্যই দৃশ্যমান, অদৃশ্যমান, এই দুইটা আমরা পূর্বে আলোচনা করা হয়েছে। এখন এখানে কি বলেছে? টাকার অঙ্কে পরিমাপযোগ্য। টাকার অঙ্কে পরিমাপযোগ্যতা লেনদেনের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। কারণ কি, টাকার অঙ্কে যদি পরিমাপযোগ্য করা না যায়, সেটা হচ্ছে কখনোই কি আমার লেনদেন হবে না, বা লেনদেন হওয়ার যে অন্যতম বৈশিষ্ট্য আছে সেটা কখনোই থাকবে না। তো কি আমার তিনটাই কারেক্ট? সেই ক্ষেত্রে হচ্ছে কি আমার অপশন ঘ 1 2 3 কারেক্ট। আচ্ছা ঠিক আছে, হেরার করি বেশি। আর ইসলাম ফাহাদ, আচ্ছা ঠিক আছে। লেনদেনের বৈশিষ্ট্য কয়টি? লেনদেনের বৈশিষ্ট্য কয়টি? লেনদেনের বৈশিষ্ট্য হচ্ছে কি কি? 7টি। লেনদেনের বৈশিষ্ট্য 7টি। তারপর তারপর লেনদেনের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। লেনদেনের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য একটু আগে বলে এসেছি আগের এমসিকিউতে, অর্থের অঙ্কে পরিমাপযোগ্যতা। অর্থের অঙ্কে পরিমাপযোগ্যতা লেনদেনের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। তারপর আধুনিক হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি? আধুনিক হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি দুতরফা দাখিলা পদ্ধতি। কেন? কারণ হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের একজন কি হচ্ছে দাদা ভাই আছে, যার নাম হচ্ছে লুকা পেসিউলি। লুকা পেসিউলি, আচ্ছা ঠিক আছে, লুকা পেসিউলি। উনি হচ্ছে কি আমাদের একটা বই লিখছিল, সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রি এট প্রপোর্শনালিটি। সেই জায়গায় হচ্ছে বলা ছিল, সেই জায়গায় হচ্ছে উনি বলেছিলেন প্রত্যেকটি লেনদেনেরই দুটি করে পক্ষ থাকতে হবে। সেই ক্ষেত্রে সেই জায়গা থেকে হচ্ছে কি আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি। এই কারণে হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি। ওকে ফাইন। বাকিতে পণ্য বিক্রয় কোন জাতীয় লেনদেন? আচ্ছা, পণ্য বিক্রয় করতেছি, পণ্য বিক্রয় আমার প্রতিষ্ঠানের ভিতরে হচ্ছে না বাইরে হচ্ছে? অবভিয়াসলি বাইরে, কারণ কি পণ্যটা বিক্রি করতেছি প্রতিষ্ঠান থেকে বাইরে চলে যাচ্ছে। যেহেতু বাইরে চলে যাচ্ছে সেই কারণে হচ্ছে কি এটা বাহ্যিক লেনদেন। কি লেনদেন? বাহ্যিক লেনদেন। এখন বাহ্যিক অর্থ কি? বাহ্যিক অর্থ হচ্ছে বাহিরে। বাহ্যিক অর্থ কি? বাহিরে, বাহিরে। ঠিক আছে। তারপর এমসিকিউ, তারপরে বলতেছে 22 নাম্বার, লেনদেনগুলোকে লিপিবদ্ধ করার জন্য সঠিক পদ্ধতি অনুসরণ করার মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য কি? উত্তর হচ্ছে সঠিক আর্থিক অবস্থা নির্ণয়। কারণ কি আমার যদি সঠিক পদ্ধতি অবলম্বন না করি সেই ক্ষেত্রে কি হচ্ছে কি আমার আর্থিক অবস্থা বা প্রতিষ্ঠানের সর্বশেষ যে আমাদের হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী ওইগুলা কখনোই জানা যাবে না। তারপর লেনদেন হতে পারে, লেনদেন হতে পারে। আচ্ছা, এটা হচ্ছে তোমরাই বলো কি হতে পারে, বলো তোমরা খুব দ্রুত কমেন্ট সেকশনে আনসারটা দাও, কি হতে পারে। একটু খুব দ্রুত কমেন্ট সেকশনে জানাও। হচ্ছে লেনদেন হতে পারে কি কি হতে পারে? দৃশ্যমান, অদৃশ্যমান, ঐতিহাসিক। আনসার ক হিসাবনিক। আন্তরিকভাবে দুঃখিত, তোমার আনসারটা হচ্ছে ভুল। কারণ কি লেনদেন দৃশ্যমান অদৃশ্যমান দুইটাই হতে পারে, সাথে একটা আছে ঐতিহাসিক। ঐতিহাসিক কারণ কি আমরা কি জানি কি সকল লেনদেনই হচ্ছে কি ঐতিহাসিক ঘটনা। সেই ক্ষেত্রে হচ্ছে লেনদেন হতে পারে ঐতিহাসিক ঘটনা, দৃশ্যমান, অদৃশ্যমান, তিনটাই হতে পারে। ইয়ামিন হামিদ ভুল। আশরাফুল ইসলাম ফাহাদ, ওয়াও গ্রেট। যাক, ছেলেরাও তাহলে পড়াশোনা করে, সেই ক্ষেত্রে হচ্ছে আশরাফুল ফাহাদেরটা হচ্ছে কারেক্ট হয়েছে। নিচের কোনটি ভবিষ্যৎ ঘটনা? ভবিষ্যৎ ঘটনা কি কি? ব্যবসায় প্রতিষ্ঠানের মালিকের মৃত্যু। এখন অবভিয়াসলি মালিক মারা গেছে, তো সেই ক্ষেত্রে তো এটা ভবিষ্যৎ ঘটনা না। তারপর আগুনে বিনষ্ট পণ্য। আগুনে বিনষ্ট পণ্য মানে কি আমার প্রতিষ্ঠানে দুর্ঘটনাজনিত কারণে বা যে কোনো কারণে আগুন লেগেছিল, সেই কারণে পণ্যটা নষ্ট হয়ে গিয়েছে, এটা হচ্ছে পূর্বের ঘটনা। ঠিক আছে। আর পুরীর মানে কি সে আমার টাকা আমার দেনাদার ছিল, যার কাছ থেকে আমি কখনো টাকাটা পাবো না। তার মানে কি হচ্ছে পরিণ হবে না, পাবো না নিশ্চিত। পুরীর সঞ্চিতি হবে আমার কারেক্ট আনসার।
কারণ কি কুঋণ সঞ্চিতি ভবিষ্যতের জন্য, কুঋণ হচ্ছে টাকা জমানো বা টাকাটা হচ্ছে কোনো কারণে হচ্ছে যদি দেনাদার যদি আমাকে টাকা না দেয় সেই ক্ষেত্রে হচ্ছে নিরাপত্তামূলক বা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আমি টাকাটা সঞ্চিত করে রাখা আর কি, এটা ভবিষ্যতের জন্য। আচ্ছা ঠিক আছে। আসবাবপত্রের অপচয়, আসবাবপত্রের অপচয় 1500 টাকা, এটি কোন ধরনের লেনদেন? বাচ্চারা তাড়াতাড়ি কমেন্ট সেকশনে জানাও, তাড়াতাড়ি কমেন্ট সেকশনে জানাও এটার আনসার কি হবে। সিনথিয়া আরমান রোজা, আচ্ছা কি বলবো, কি হইব জানি ভাইয়া, কারণ আমি সায়েন্সের। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, সায়েন্স স্টুডেন্টদেরকে স্বাগত। আচ্ছা তোমাদের হচ্ছে কমার্স সেকশন সকলের জন্য উন্মুক্ত আছে। বলো বলো বাচ্চারা তাড়াতাড়ি আনসার দাও। আসবাবপত্রের অবচয় 1500 টাকা, এটি কোন ধরনের লেনদেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি আনসার দাও। গ গ অদৃশ্যমান, অদৃশ্যমান। অনিশা বণিক, ইয়েস অনিশা বণিক, ইয়ামিন হামিদ, ঠিক আছে তোমাদের সকলের উত্তর সঠিক হয়েছে। আসবাবপত্রের অপচয় 1500 টাকা। তারপর কোন ঘটনাটি লেনদেন? ইয়েস নাসির সুলতান আনসার ঠিক আছে। ফাহাদ গ, ঠিক আছে সকলের উত্তর সঠিক হয়েছে। তারপরে দেখি আমাদেরকে কি বলা হয়েছে, কোন ঘটনাটি লেনদেন। আচ্ছা ঠিক আছে, এখানে একটা আমাদের কোনো ঘটনা লেনদেন হওয়ার জন্য দুইটা জিনিস মাস্ট। একটা হচ্ছে অর্থের আদান প্রদান, সর্বপ্রথম অর্থের আদান প্রদান, ঠিক আছে। অর্থের আদান প্রদান, আরেকটা হচ্ছে বা অর্থের বিনিময়, আরেকটা হচ্ছে কি আর্থিক অবস্থার পরিবর্তন। আর্থিক অবস্থার পরিবর্তন। তো এই ক্ষেত্রে কোন লেনদেনটি ঘটনা, কোনো ঘটনা যদি আমার লেনদেন হতে চায় আমার এই দুইটা বৈশিষ্ট্য মাস্ট থাকা লাগবে। কি কি? অর্থের আদান প্রদান এবং আর্থিক অবস্থার পরিবর্তন। আমরা শুধুমাত্র এই দুইটা জিনিস দেখবো, তাছাড়া আমাদের অন্য কোনো কিছু দেখার কোনো প্রয়োজন নাই। সেই ক্ষেত্রে বলা আছে, দেখো 30,000 টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান। ফরমায়েশ প্রদান মানে কি? ফরমায়েশ প্রদান মানে হচ্ছে কি আমি অর্ডার দেওয়া। ঠিক আছে, ভালো কথা। আমি গেলাম দোকানে, বললাম যে ভাই আমার 30,000 টাকা পণ্য ক্রয় করতে চাই, যেটার মূল্য 30,000 টাকা, আপনি আমার বাসায় পৌঁছে দিন বা এত তারিখে এসে নিবো। আমি জাস্ট অর্ডার দিয়েছি। এক্ষেত্রে কি আমার অর্থের কোনো আদান প্রদান হয় নাই এবং কি আর্থিক অবস্থার পরিবর্তন হয় নাই, তার মানে কি এটা আমার লেনদেন না। তারপর বিজ্ঞাপন বাবদ 2,000 টাকার পণ্য বিনামূল্যে বিতরণ। বিজ্ঞাপন বাবদ 2,000 টাকার পণ্য বিনামূল্যে বিতরণ, 2,000 টাকার পণ্য বিনামূল্যে বিতরণ করছি। ঠিক আছে, অর্থের আদান প্রদান হয়েছে। এখন বলতে পারে কি হবে, বিজ্ঞাপন একটা খরচের জন্য আমি 2,000 টাকার পণ্য বিনামূল্যে বিতরণ করছি, যার জন্য কি বিজ্ঞাপন খরচের হিসাব ডেবিট হয়েছে, এবং পণ্য যেহেতু বিতরণ করছি সেক্ষেত্রে কি আমার ক্রয় হিসাব ক্রেডিট হয়েছে। তো এখানে টাকার আদান প্রদান হয়েছে, আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। অবশ্যই আমার কি হবে, মালিকানার সাথে থেকে 2,000 টাকা মাইনাস, আবার মালিকানার সাথে 2,000 টাকা প্লাস হবে। এই কারণে হচ্ছে এটা আমার লেনদেন। তারপরে কি বলছে, ব্যবসার প্রয়োজনে 50,000 টাকার একটি ফ্রিজ ক্রয়ের সিদ্ধান্ত। আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি, কিন্তু কি এক্ষেত্রে আমার আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি, অর্থের আদান প্রদান হয়নি, তার মানে কি এটা আমার আনসার না, এটা আমার লেনদেন না। তারপর মালিক ছেলের জন্য 15,000 টাকার একটি সাইকেল কিনলেন। মালিক ছেলের জন্য ক্রয় করেছে, সেক্ষেত্রে হচ্ছে কি এটা মালিকের ব্যক্তিগত হিসাব, আমাদের ব্যবসার কোনো হিসাব না, তার মানে এটা আমাদের আনসার না। তারপর লেনদেন বহির্ভূত ঘটনা কোনটি? লেনদেন বহির্ভূত ঘটনা মানে কি কোনটি লেনদেন নয়, কোনটি লেনদেন নয়। ঠিক আছে, ভালো কথা। আমরা এখানে দেখো ধারে 7,000 টাকার পণ্য বিক্রয়, অর্থের আদান প্রদান হয়েছে বা হচ্ছে দুইটি পক্ষ জড়িত আছে। আর ঠিক আছে, ভালো কথা। আসবাবপত্রের 500 টাকা অবশ্যই ধার্য করা হলো, 500 টাকার অবশ্যই দুইটি পক্ষ আছে, অবশ্যই আছে কুরিন সঞ্চিতি, দুটি পক্ষ আছে। কিন্তু পণ্য ক্রয়ের ফরমায়েশ যেখানে হচ্ছে কি আমার অর্থের কোনো আদান প্রদান ঘটে নাই, আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে নাই, তাহলে হচ্ছে কি আমার এটা কারেক্ট আনসার। তারপর দেখি অপচয় কোন ধরনের আর্থিক অবস্থাকে প্রভাবিত করে। অপচয় হচ্ছে কি সম্পত্তির ব্যবহারজনিত ক্ষতি। অপচয় মানে কি? অপচয় মানে হচ্ছে আমার সম্পত্তির
সম্পত্তির ব্যবহারজনিত ক্ষয়। ঠিক আছে, তো সম্পত্তির ব্যবহারজনিত ক্ষয় অপচয়, অপচয় প্রতিষ্ঠানের সম্পত্তি প্রতিষ্ঠানের ভিতরে থাকবে, সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা হচ্ছে কি অভ্যন্তরীণ লেনদেন বা অভ্যন্তরীণ অবস্থাকে প্রভাবিত করে। কোনটি ব্যবসায়ের জন্য লেনদেন বুঝাবে? ওকে, ঠিক আছে, ভালো কথা। ব্যবসায়ের জন্য কি হিসাব রক্ষক নিয়োগ, হিসাব রক্ষক আমি নিয়োগ করলাম, বললাম যে আজকে থেকে আপনি আমার প্রতিষ্ঠানে হিসাব রক্ষক হিসেবে কাজ করবেন। আমার লেনদেন হচ্ছে না, কারণ কি লেনদেন হতে আমাদের কয়টা জিনিস মাস্ট, কয়টা জিনিস, দুইটা জিনিস, কি কি? আর্থিক অবস্থার পরিবর্তন এবং কি অর্থের আদান প্রদান। ওকে, ঠিক আছে। পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান, অর্ডার দিছি, এটা তো কোনো হচ্ছে কি অর্থের আদান প্রদান ঘটে নাই বা আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেনি। এরপর পণ্য ক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হওয়া, চুক্তিবদ্ধ হলাম, আমি চুক্তি করলাম, কিন্তু এই ক্ষেত্রে কি অর্থের কোনো আদান প্রদান ঘটেনি, আবারও সেম ব্যাখ্যা। কিন্তু যখন আমি ধারে পণ্য ক্রয় করলাম, আমার আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, কার কি হবে? দায় বৃদ্ধি পেয়েছে, মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে, তার মানে কি এটা আমার লেনদেন। তারপর এমসিকিউ, তারপর কোনটি অভ্যন্তরীণ লেনদেন, কোনটি অভ্যন্তরীণ লেনদেন? আবার রিপিটেড, যন্ত্রপাতির অপচয়, এক্ষেত্রে ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই। মেশিনের অপচয় ধার্য, কোন ধরনের লেনদেন? আবারও অভ্যন্তরীণ লেনদেন। মেশিনের অপচয় কোন ধরনের লেনদেন? কারণ কি অভ্যন্তরীণ, একই প্রশ্ন বারবার রিপিটেড। ওকে, ঠিক আছে। কোন লেনদেনের প্রভাবে মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পাবে? মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। ব্যাংকে জমা দান, ব্যাংকে ৮,০০০ টাকা জমা দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে কি ব্যাংকের ঘরে একবার প্লাস হবে, ব্যাংকের ঘরে ৮,০০০ টাকা প্লাস, আবার কি নগদ থেকে কি ৮,০০০ টাকা মাইনাস। তারপর আসবাবপত্র ক্রয় কত? ১২,০০০ টাকা। তার মানে এখানে দেখো ব্যাংকে ৮,০০০ টাকা প্লাস মাইনাস সবগুলো কি আমার সম্পদ বা এর ঘরে হচ্ছে। এখানে আমার কি বলছে? মালিকানা সত্ত্ব বা এর পরিমাণ। এখানে আসবাবপত্র ক্রয়, আসবাবপত্রের ক্ষেত্রে কি হবে? আসবাবপত্র নামক সম্পদ বৃদ্ধি এবং নগদ থেকে টাকা মাইনাস, সেম এর ঘরের হিসাব। অপর নিকট বিক্রয় ১৫,০০০ টাকা, অপর নিকট বিক্রয় ১৫,০০০ টাকা, তার মানে কি আমার দেনাদার বৃদ্ধি, সম্পদের ঘরে ১৫,০০০ টাকা প্লাস, আর হচ্ছে কি মালিকানা সত্ত্বের ঘরে ১৫,০০০ টাকা যোগ। ঠিক আছে, এখন কি মালিকানা সত্ত্বের ঘরে টাকা বৃদ্ধি পাচ্ছে। আমার অপশনে বলেছে, প্রশ্ন বলেছে মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পাবে। পণ্য ক্রয় ৯,০০০ টাকা, পণ্য ক্রয় ৯,০০০ টাকা। এটা দিয়ে কি হচ্ছে? আমার মালিকানা সত্ত্ব থেকে টাকা মাইনাস হচ্ছে, কারণ কি এটা হচ্ছে নগদ থেকে ৯,০০০ টাকা মাইনাস, আবার মালিকানা সত্ত্ব বা থেকে হচ্ছে আমার ৯,০০০ টাকা মাইনাস করতে হবে, তার মানে কি মালিকানা সত্ত্ব আমার হ্রাস পাচ্ছে। তাহলে এটা হচ্ছে কি আনসার, পণ্য ক্রয় ৯,০০০ টাকা। তারপর কোনটি অদৃশ্যমান লেনদেন? আবার সেম প্রশ্ন রিপিটেড, আসবাবপত্রের অবচয়। ওকে, ফাইন। তারপর দেখি লেনদেনের ক্ষেত্রে বহির্ভূত থাকে, লেনদেনের ক্ষেত্রে বহির্ভূত থাকে। লেনদেনের ক্ষেত্রে বহির্ভূত থাকে, ঠিক আছে। এটার আনসার হচ্ছে কি হিসাব রক্ষক নিয়োগ। লেনদেন, আচ্ছা প্রশ্ন আগে দেখো, লেনদেনের ক্ষেত্রে বহির্ভূত থাকে মানে কি? কোনটি লেনদেন নয়? লেনদেন নয়, নিচের কোনটি লেনদেন নয়? সেই ক্ষেত্রে কি হিসাব রক্ষক নিয়োগ, পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান, তারপর কি পণ্য ক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হওয়া। তিনটাই সঠিক, কি হবে? তিনটাই সঠিক, প্রমাণ 1, 2 আর 3। তারপর ব্যক্তিগত প্রয়োজনে নগদ অর্থ উত্তোলন, এই লেনদেনের ফলে হিসাব সমীকরণে কি বলছে? এ উপাদান হ্রাস পাবে। ঠিক আছে, আমি কি করতেছি? নগদ অর্থ উত্তোলন করতেছি, নগদ অর্থ। ব্যবসা থেকে কি নগদ নামক সম্পদ কমে যাচ্ছে, তার মানে কি সম্পদ এ হ্রাস হচ্ছে, নগদ নামক সম্পদ হ্রাস হচ্ছে। আর উত্তোলন কিসের অংশ? উত্তোলন হচ্ছে মালিকানা সত্ত্ব বা এর অংশ। এর উপর মালিকানা সত্ত্বের ভিতর 4টা উপাদান থাকে, কি কি? আয়, ব্যয়, উত্তোলন, আর থাকে সর্বশেষ মূলধন। এই 4টা উপাদান হচ্ছে আমার মালিকানা সত্ত্ব এর উপাদান। যেহেতু উত্তোলন মালিকানা সত্ত্ব থেকে সবসময় মাইনাস করতে হয়, তার মানে কি হ্রাস পাবে। আর ব্যবসা থেকে কি নগদ চলে গেছে, এই কারণে এ উপাদান হ্রাস পাবে।
তাহলে কোনটা সঠিক আমার? ক 1 ও 2। ওকে, তারপর দেখি ক্যাশ বাক্স হতে 10 টাকা ভিক্ষা দেওয়া হলো। হিসাব সমীকরণে কি পরিবর্তন হবে? 10 টাকা ভিক্ষা দেওয়া হলো। ওকে, ঠিক আছে, 10 টাকা ভিক্ষা দিলাম। ভিক্ষা দেওয়ার ফলে হচ্ছে আমার নগদ অর্থ চলে গেছে, তার মানে কি এ মাইনাস হবে, এ হ্রাস হবে, সম্পদ হ্রাস হবে। আর ভিক্ষা দেওয়ার ফলে হচ্ছে এটা আমার একটু ব্যবসায়ের জন্য এক প্রকার ব্যয়, নগদ অর্থ চলে গেছে, সেই ক্ষেত্রে হচ্ছে কি ই মাইনাস হবে বা ই হ্রাস হবে। এ হ্রাস ই হ্রাস কি হচ্ছে, কি বলেছে এখন প্রশ্নে? কি বলেছে? ক্যাশ বাক্স হতে 10 টাকা ভিক্ষা দেওয়া হলে হিসাব সমীকরণের কি পরিবর্তন হবে? কি উপাদান পরিবর্তন হবে? এখানে আমার এ ও ই উপাদান পরিবর্তন হবে, মানে কি সম্পদ আর মালিকানা সত্ত্ব। ওকে ফাইন। তারপর হিসাব সমীকরণের মূল উপাদান সম্পদ দায় মালিকানা সত্ত্ব। কারণ কি আমরা জানি হিসাব সমীকরণ সমান সমান a = l + e। a মানে হচ্ছে কি আমার সম্পদ, l মানে হচ্ছে দায়, e মানে হচ্ছে কি মালিকানা সত্ত্ব। এই ক্ষেত্রে এখানে অপশন কয়টা দেওয়া? 3টে দেওয়া। আমার কারেক্ট হবে অপশন ঘ 1, 2 ও 3। ওকে ফাইন। তারপর এখানে বলেছে কোনটি সঠিক? a = l - e, কিন্তু না, আমরা কি করেছি a = l + e, এটা সঠিক না, এটা ভুল। ওকে, a + l। আচ্ছা, আমাদের হিসাব সমীকরণটা কি ছিল? এইভাবে বুঝাবো? আচ্ছা না থাক, ওইটা ওইভাবে বুঝিয়ে ফেলি, তোমাদের জন্য সহজ হবে। দেখো এখানে কি বলা আছে? e = a - l, ঠিক আছে, e = a - l, এটার হবে কারেক্ট আনসার। কি হবে? ই মানে কি হচ্ছে কি মালিকানা সত্ত্ব, ই মানে হচ্ছে মালিকানা সত্ত্ব। এখন মালিকানা সত্ত্ব আমাকে আগে বলি, ব্যবসায়ের মোট সম্পদ হতে মোট সম্পদ মানে কি এ হতে তৃতীয় পক্ষের দাবি মানে কি এল মানে দায় বাদ দেওয়ার পর যা অবশিষ্ট থাকে তাকে বলা হয় মালিকানা সত্ত্ব। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি কি ই সমান সমান মানে মালিকানা সত্ত্ব সমান ব্যবসায়ের মোট সম্পদ হচ্ছে কি এ হতে ব্যবসায়ের তৃতীয় পক্ষের যত দাবি আছে মানে এল বাদ দেওয়ার পর যা অবশিষ্ট থাকে তাকে বলা হচ্ছে কি আমার মালিকানা সত্ত্ব। ঠিক আছে, তারপর যদি প্রদেয় হিসাবে টাকা পরিশোধ করা হয় তবে হিসাব সমীকরণে কি প্রভাব পড়বে? প্রদেয় হিসাবে টাকা পরিশোধ করা হলো, প্রদেয় হিসাব মানে কি আমার দেনাদার পাওনাদারকে পরিশোধ করা হলো, মানে কি আমার দায় কমে গেছে, পাওনাদারকে পরিশোধ করে ফেলছি, দায় কি হচ্ছে আমার দায় কমে গেছে, দায় মাইনাস হয়েছে। আর তারপর টাকা পরিশোধ করতেছি, নগদ টাকা চলে গেছে, নগদ টাকা মানে কি নগদ টাকা মানে হচ্ছে এক প্রকার সম্পদ, তার মানে কি সম্পদও কমে গেছে বা সম্পদ চলে গেছে, সেক্ষেত্রে কি সম্পদ হ্রাস দায় হ্রাস, সম্পদও কমে গেছে দায়ও কমে গেছে। এর কারেক্ট আনসার হবে কি অপশন ঘ দায় হ্রাস সম্পদ হ্রাস। ওকে ফাইন। তারপর ওকে a = l + e, এক্ষেত্রে কোন লেনদেনের ফলে শুধু এ উপাদানের পরিবর্তন হয়? শুধুমাত্র কি বলেছে এখানে দেখো, শুধু এ উপাদানের পরিবর্তন হবে, শুধু এ উপাদান, সম্পদের পরিবর্তন হবে। নগদে পণ্য ক্রয় করার ফলে আমার কি হচ্ছে সম্পদ থেকে এ মাইনাস হচ্ছে, আবার কি অন্যদিকে ই মাইনাস হচ্ছে। চেকের পণ্য ক্রয় বা চেকের মাধ্যমে পণ্য ক্রয় করতে গেলে সেই আমার ব্যাংক থেকে মাইনাস হচ্ছে, ব্যাংক নামক সম্পদ মাইনাস হচ্ছে, অন্যদিকে কি ই বা মালিকানা সত্ত্ব মাইনাস হচ্ছে। এখানে কি এ এবং ই দুইটাকেই প্রভাবিত করতেছে, কিন্তু আমার প্রশ্ন করছে কি শুধু এ উপাদান, ব্যাংকে জমা দান, ব্যাংকে টাকা জমা দিছি, ব্যাংকে টাকা জমা দিলে আমার কি হইতেছে, আমার নগদ টাকা চলে গেছে, তার মানে কি আমার এ মাইনাস এ চলে গেছে, নগদ নামক সম্পদ চলে গেছে। অন্যদিকে কি হয়েছে, আমার ব্যাংক নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে, ব্যাংক নামক সম্পদ এ প্লাস পেয়েছে, তার মানে কি শুধু এর মধ্যে সীমাবদ্ধ আছে। তাহলে আমাদের কারেক্ট আনসার কোনটা? অপশন গ, কারণ কি বলেছে শুধু এ উপাদান। ওকে ফাইন। তারপর a = l + e সমীকরণটি এ উপাদানটি কি নির্দেশ করে? বাচ্চারা এটা তোমরা কমেন্ট সেকশনে আনসার করো।
বাচ্চারা যারা আছো তারা কমেন্ট সেকশনে আনসার করো a = l + e সমীকরণটির এই অবদানটি কি নির্দেশ করে। বাচ্চারা কমেন্ট সেকশনে আনসার করো। আনস্টু, অনিশা বনিক, আনস্টু, ইয়ামিন, হামিদ, রাষ্ট্র সভাপতি সম্পদ, ইয়েস কারেক্ট, সবাই পেরেছো। তারপর এখানে কি আসছে? ওকে ফাইন, 42 ও 43 নিচের উদ্দীপকটি পড়ো এবং 42 ও 43 নং প্রশ্নের উত্তর দাও। কি বলেছে? আলফা ট্রেডার্স 2023 সালে 20 জানুয়ারি ডেল্টা ব্রাদার্সের পাঠানো 18,000 টাকা ডেবিট নোট পেয়ে তা হিসাবভুক্ত করার পর ডেল্টা ব্রাদার্সের দায়ের পরিমাণ ছিল 48,000 টাকা। ঠিক আছে, ভালো কথা। এখন আমাদের প্রশ্নে কি বলেছে? উদ্দীপক অনুযায়ী জানুয়ারি 20 তারিখে আলফা ট্রেডার্সের লেনদেন কোনটি? জানুয়ারি 20 তারিখ আমার কি কি লেনদেন হয়েছে? 20 জানুয়ারি ডেল্টা ব্রাদার্সের পাঠানো 18,000 টাকা ডেবিট নোট। ওকে ঠিক আছে, ডেবিট নোট কখন হয়? ডেবিট নোট কখন হয়? যখন বিক্রিত পণ্য ফেরত আসে। এখন বিক্রিত পণ্য ফেরত আসলে ফেরত, বিক্রিত পণ্য যখন ফেরত আসে তখন তাকে বলা হয় কি? বিক্রয় ফেরত। বিক্রিত পণ্য ফেরত আসলে তখন কি বলা হয়? বিক্রয় ফেরত। এখন ডেবিট নোট মানে কি? এই যে ডেবিট নোট, এই ডেবিট নোট কথাটার মানে হচ্ছে আমার বিক্রয় ফেরত, বিক্রিত পণ্য ফেরত আসতেছে। ঠিক আছে, দেখো এখানে কিন্তু আমার কি বিক্রয় ফেরত নাই, অপশনে কি বলা আছে? ধারে ক্রয়। এখানে তো ক্রয় কখনো ফেরতই আসে নাই, ক্রয়ের কোনো অপশনই আসে নাই, ক্রয় ফেরত না। কারণ কি? ডেবিট নোট মানে হচ্ছে কি আমার বিক্রয় ফেরত। ওকে, আন্তঃফেরত মানে কি? বিষয়টা একটু বুঝো। আন্তঃফেরত হচ্ছে অনেক শিক্ষার্থীরা আছো বা অনেক বাচ্চা কাচ্চারা আছো, তোমরা হচ্ছে একটু ঝামেলা করে। আন্ত মানে কি? আন্ত মানে হচ্ছে ভিতরে। আন্ত মানে কি হচ্ছে? ভিতরে। প্রতিষ্ঠানের ভিতরে। ফেরত মানে হচ্ছে কি? ফেরত আসা। প্রতিষ্ঠানের ভিতরে ফেরত আসা। ওকে, আন্তঃফেরত মানে হচ্ছে কি? প্রতিষ্ঠানের ভিতরে ফেরত আসে। এখন প্রতিষ্ঠানের ভিতরে পণ্য কখন ফেরত আসবে? যখন আমি পণ্যটা বিক্রয় করেছি, সেই ক্ষেত্রে হচ্ছে কি আমার আনসার হবে আন্তঃফেরত। ওকে, সবাই বুঝতে পেরেছো? এই এমসিকিউটাতে ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? ওকে, তারপরের স্বর্ণা সাহা, কিছু তো বুঝতেছি না, দিব কি করে? আচ্ছা ভাইয়া, তুমি খুব সম্ভবত হচ্ছে নবনীতা সাহা, তুমি হচ্ছে ইয়াতে সায়েন্সের স্টুডেন্ট, সমস্যা নেই। তোমরা হচ্ছে কমার্সে এসে পড়ো, কমার্সে আসলে তো হচ্ছে সেই ক্ষেত্রে হচ্ছে আরো ডিটেইলস বুঝতে পারবে, আমি তোমাদের জন্য আছি। সেই ক্ষেত্রে এখন দেখো লেনদেনের ফলে ডেল্টা ব্রাদার্সের হিসাব সমীকরণ। ওকে ফাইন, লেনদেনের ফলে দেখো আমার লেনদেনটা কি বলেছে? লেনদেনে বলেছে 18,000 টাকা ডেবিট নোট পেয়েছি। এই যে এখানে বলা আছে, মূল প্রশ্নটা হচ্ছে এই জায়গাতে 18,000 টাকা ডেবিট নোট পেয়েছি। 18,000 টাকা কি করেছি আমি? ডেবিট নোট পেয়েছি। ডেবিট নোট মানে কি? বিক্রয় ফেরত। এখন কি হবে? বিক্রয় ফেরতের ফলে কি বৃদ্ধি পাবে? এর হ্রাস পাবে। কারণ কি? আমি হচ্ছে যে পণ্যটি কি বাকিতে ক্রয় করেছিলাম, বাকিতে ক্রয় করার ফলে হচ্ছে পণ্যটা আবার ফেরত দিয়ে এসে পড়েছে, যার কারণে হচ্ছে কি আচ্ছা ডেল্টা ব্রাদার্স একটু ব্যাখ্যাটা দেখো, এমসি করে দেখো। ডেল্টা ব্রাদার্স কি করছে? ডেল্টা ব্রাদার্সের পাঠানো, ডেল্টা ব্রাদার্স কি করছে? ডেবিট নোটটা পাঠিয়েছে। ডেল্টা ব্রাদার্স কি ছিল? পণ্যটা ক্রয় করেছিল। ডেল্টা ব্রাদার্সের জন্য ছিল বাকিতে ক্রয়, সে বাকিতে ক্রয় ওইটা ফেরত পাঠিয়েছে। তাহলে বাকিতে ক্রয়ের ক্ষেত্রে এটা যাবে হচ্ছে কি আমার ক্রয় ডেবিট, আর অন্যদিকে হচ্ছে কি প্রদেয় হিসাব ক্রেডিট। ওকে ফাইন, ঠিক আছে। এখন বাকিতে ক্রয় আমরা কিভাবে বুঝবো? এখানে বলছে ডেল্টা ব্রাদার্সের পাঠানো ডেবিট নোট আমরা কখন পাঠাই? যখন হচ্ছে কি পণ্য বাকিতে ক্রয় করি তখন।
বা হচ্ছে ক্রয় ক্ষেত্রে ফেরত আসে তখন। ঠিক আছে, ভালো কথা। তারপর এখানে দেখো যখন বাকিতে প্রয়োগ করছিল তার কি ফেরত পাঠিয়ে দিছে, তার মানে কি পদের হিসাব কমে গেছে, তার মানে কি এল হ্রাস পাইছে, বিপরীত হয়ে গেছে। যে আর অন্যদিকে কি তার যে টাকাটা হচ্ছে পাওনাদারকে পরিশোধ করা লাগতো, ওই পাওনার টাকাটা আর পরিশোধ করা লাগতেছে না, ফলশ্রুতিতে তার বৃদ্ধি পাবে 18,000 টাকা। তাহলে নিচের কোনটি সঠিক? ক 1 ও 2। তারপর দায় বলতে নিচের কোনটিকে বোঝায়? সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবিকে কি আমরা সবাই জানি? দায় বলতে কোন প্রতিষ্ঠানের মোট সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবিকে দায় বলা হয়। তারপর 45 এই তারাও বর্ধিত হিসাব সমীকরণ হলো, হিসাব সমীকরণটাকে একটু বৃদ্ধি করা যায় বা বর্ধিত করা যায়। কিভাবে? এই যে দেখো আমাদের হিসাব সমীকরণ কি, হিসাব সমীকরণ হচ্ছে a = l + e। ঠিক আছে, ওকে। এটাকে আমরা এভাবে লেখা যায়, কিভাবে? a = l + সি। এই যে মালিকানা, ই মানে কি? ই মানে হচ্ছে আমার মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বের ভিতরে 4টা উপাদান আছে। কি কি আছে? সি মানে হচ্ছে ক্যাপিটাল, মানে হচ্ছে কি বাংলাতে মূলধন, আর আর মানে হচ্ছে রেভিনিউ বা বাংলাতে আয়, ইএক্স। ঠিক আছে, ইএক্স মানে হচ্ছে কি? ইএক্স মানে হচ্ছে এক্সপেন্স বা খরচ, আর অন্যদিকে হচ্ছে ডি, ডি মানে হচ্ছে কি ড্রয়িংস বা উত্তোলন, তো এই 4টা হচ্ছে কি মালিকানা সত্ত্বের ভিতরের অংশ বা মালিকানা সত্ত্বের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি সি প্লাস সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি সি প্লাস আর মাইনাস ইএক্স মাইনাস ডি। ঠিক আছে, এটাকে আমরা কি হচ্ছে ভাঙা যায়, এটাকে ভেঙে একটু বর্ধিত করা যায়, একটু লম্বা করা যায়। সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? a = l + c + r - ex - d। এটা হচ্ছে কি আমার কারেক্ট आंसर। তারপর a = l + e সমীকরণে l উপাদানটিকে নির্দেশ করে। l মানে কি হচ্ছে কি? l মানে হচ্ছে দায়, লায়াবিলিটিস, দায়। ওকে ফাইন। তারপর কি আছে? 47 300 এর নিকট হতে পণ্য ক্রয় 50,000 টাকা, যার অর্ধেক মূল্য নগদে পরিশোধিত হলো। উপযুক্ত লেনদেনটির ফলে হিসাব সমীকরণ প্রভাবিত হবে। ঠিক আছে, 300 এর নিকট হতে পণ্য ক্রয় 50,000 টাকা, তাহলে কি হবে? পণ্য ক্রয় 50,000 টাকা। সেই ক্ষেত্রে আমার এটার জাবেদা করি আমরা। চলো জাবেদাতে যাই। জাবেদা হচ্ছে ক্রয় ডেবিট, ক্রয় কি হচ্ছে? ক্রয় ডেবিট 50,000 টাকা। ওকে, এরপর যার অর্ধেক মূল্য নগদে পরিশোধিত। অর্ধেক মূল্য নগদে পরিশোধিত হলো মানে কি? নগদ চলে গেছে, নগদান ক্রেডিট, অর্ধেক কত? 50,000 অর্ধেক 25,000। 50,000 অর্ধেক 25,000 আমরা কিভাবে করব? 50,000 ইন্টু, এই যে দেখো 50,000 ইন্টু 2 দ্বারা ভাগ 1 দ্বারা গুণ সমান হাফ করলে কত আসে? 25,000। ঠিক আছে, ফাইন। এখন অর্ধেক মূল্য নগদে পরিশোধিত হলো, অর্ধেক আমি নগদে পরিশোধ করে ফেললাম। বাকি অর্ধেক যেহেতু পরিশোধিত হয় না, সেই ক্ষেত্রে কি হচ্ছে? বাকি আছে, বাকিতে ক্রয়, সেই ক্ষেত্রে আসবে কি? পাওনাদার ক্রেডিট 25,000। ওকে ফাইন, ক্রয় ডেবিট 50,000, নগদান ক্রেডিট, পাওনাদার ক্রেডিট। এখন শেষ। উপযুক্ত লেনদেনটির ফলে হিসাব সমীকরণ প্রভাবিত হবে। হিসাব সমীকরণে কি কি উপাদান আমার প্রভাবিত হচ্ছে? নগদ টাকা চলে গেছে, কারণ কি অর্ধেক মূল্য নগদে পরিশোধিত, নগদ টাকা চলে গেছে, নগদ নামক সম্পদ কি হ্রাস পাইছে, তার মানে কি হ্রাস। তারপর দায় কি হয়েছে? দায় বৃদ্ধি পাইছে। কি কারণ? কি অর্ধেক নগদে পরিশোধ করছি, অর্ধেক এখনো অপরিশোধিত রয়ে গেছে, সেক্ষেত্রে কি এল প্লাস পাইছে বা এল বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে কি ই হ্রাস, মানে কি মালিকানা সত্ত্ব হ্রাস। কারণ কি ক্রয়কে যদি হচ্ছে এক প্রকার ব্যয়, যার কারণে হচ্ছে কি ই হ্রাস, ই মাইনাস।
তার মানে কি আমার এখানে যে তিনটা আছে, তিনটা অপশন তিনটাই সঠিক। সেক্ষেত্রে কি আমাদের কারেক্ট আনসার অপশন ঘ। তারপর 48 হিসাব সমীকরণের মূল উপাদান কয়টি? তিনটি। কি কি? এ, এল আর কি হচ্ছে ই। বাংলাতে বলে সম্পদ, দায়, মালিকানা, সত্য। ঠিক আছে, অপশন হচ্ছে কয়টি? মূল উপাদান তিনটি। তারপর জনাব সোহাইল ওকে 2023 সালের 1 জানুয়ারি নগদ 1 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকার ব্যাংক ঋণ এবং 50,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করেন। ওকে, জনাব সোহাইলের মালিকানা সত্ত্বের পরিমাণ কত? এখানে দেখো আমাদের একটা জিনিস বলা আছে 1.5 লক্ষ টাকা ব্যাংক ঋণ। 1.5 লক্ষ টাকা ব্যাংক ঋণ, এই শব্দটা যখন আসবে বা ব্যাংক ঋণ বা যে কোনো ঋণই থাকুক, ঋণ বলা শব্দটা থাকা মাত্রই, ঋণ শব্দ থাকা মাত্রই আমার এই যে টাকাটা আছে এই টাকাটা হচ্ছে কি আমার নগদের সাথে যোগ করে ফেলতে হবে। এই টাকাটা নগদের সাথে যোগ করে ফেলতে হবে। ব্যাংক ঋণ থাকুক, শুধু ঋণ থাকুক, ঋণ শব্দ থাকা মাত্রই আমরা কি করব, যত টাকা আছে সেই টাকাটা নগদের সাথে আমরা যোগ করে ফেলবো। এখানে কি বলছে? নগদ হচ্ছে 1 লক্ষ টাকা। ওকে, নগদ 1 লক্ষ। ফাইন, এখন আমরা কি করতে হবে? ব্যাংক ঋণ যেহেতু আছে এটা কি আমাদের নগদের সাথে যোগ করতে হবে। কত? 1.5 লক্ষ টাকা। ওকে, এখন বলতে পারছো ভাইয়া 1.5 লক্ষ টাকা কেন যোগ হবে? এখন দেখো টাকাটা আমি কি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছি, টাকাটা গ্রহণ করলে কি আলটিমেটলি কি আমার ব্যবসা যদি আগে 1 লক্ষ টাকা ছিল ওই টাকাটার সাথে কি ঋণের টাকাটি কি আমার যোগ হইতেছে, টাকা বৃদ্ধি পেতেছে, এই কারণে হচ্ছে আমার যোগ হচ্ছে। তারপর বলছি কি 50,000 টাকার আসবাবপত্র। ওকে, 50,000 টাকা কি আসবাবপত্র। ঠিক আছে, এগুলো হচ্ছে কি আমার সম্পদ পাশে যাবে। এখানে হচ্ছে কি 3 লক্ষ টাকা। এখানে হচ্ছে কত টোটাল? 3 লক্ষ। এখন মালিকানা সত্ত্বের পরিমাণ এটা হচ্ছে কি এক ধরনের বা প্রারম্ভিক মালিকানা সত্ত্ব বা কি বলছে এটাকে প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধনের সূত্র কি? প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। আমরা প্রারম্ভিক মোট সম্পদ কত পেয়েছি? 3 লক্ষ টাকা মাইনাস প্রারম্ভিক মোট দায় কত? মোট দায় আছে কত? এখানে 1.5 লক্ষ টাকা মাইনাস কত? 1.5 লক্ষ মাইনাস 1.5 লক্ষ কত আসতেছে? 1.5 লক্ষ। এটাই হচ্ছে কারেক্ট আনসার, অপশন 1.5 লক্ষ টাকা। ভাইরা বাচ্চারা একটু দেখো, এই জায়গাতে 1 লক্ষ এবং 1.5 লক্ষ টাকা যোগ করতে হবে। কারণ কি, যখন আমার এই ব্যাংকিং নামক একটা শব্দ আসছে, ব্যাংকিং নামক একটা শব্দ আসছে, ব্যাংকিং বা ঋণ যাই থাকুক না কেন, ঋণ নামক শব্দ থাকলে আমরা টাকাটা নগদের সাথে যোগ করে ফেলবো। এবং যেহেতু ঋণ বা ব্যাংক ঋণ এক প্রকার দায়, সেক্ষেত্রে কি আমার প্রারম্ভিক মোট সম্পদ হতে মাইনাস করতে হবে। কেন? এখানে বলেছে আমার মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। ওকে ফাইন। তারপর ব্যাংক ঋণ 50,000 টাকা গ্রহণের ফলে হিসাব সমীকরণের কি কি হবে? হিসাব সমীকরণে কি কি হবে বলো? এল উপাদান ব্যাংক ঋণ, আমি ঋণ 50,000 টাকা কি করছি? আমি গ্রহণ করতেছি। গ্রহণ করার ফলে কি আমার দায় বাড়তেছে। মানে কি দায় মানে কি এল, তার মানে কি এল উপাদান বৃদ্ধি পাবে। তারপরে বলেছে কি বলা হয়েছে? মালিকানা সত্ত্ব প্রদানের কারণ কোনটি? মালিকানা সত্ত্ব প্রদানের কারণ। এখানে মালিকানা সত্ত্ব প্রদানের কারণ বলতে বলা হয়েছে মালিকানা সত্ত্ব হ্রাস পাওয়ার কারণ কোনটি? হ্রাস পাওয়া। এখন বলতে পারো হ্রাস পাওয়া কেন হবে? প্রদান। আমি কাউকে টাকা প্রদান করতেছি, আমার কাছ থেকে কি টাকা চলে যাচ্ছে, টাকা মাইনাস হচ্ছে। তো মালিকানা সত্ত্ব প্রদানের কারণ কোনটি বলতে এখানে মালিকানা সত্ত্বকে হ্রাস পাওয়া বোঝাচ্ছে। ঠিক আছে, ভালো কথা। মালিকানা সত্ত্ব কি কি বা কারণে হ্রাস পায়? আমরা একটু আগে হিসাব সমীকরণের বর্ধিত রূপ দেখে এসেছি। ওখানে বলা হয়েছিল যে মাইনাস এক্সপেন্স মাইনাস ড্রয়িং, সি প্লাস আর মাইনাস এক্সপেন্স মাইনাস ড্রয়িংস, মানে কি উত্তোলন এবং খরচের জন্য কি করবো আমরা? মালিকানা সত্ত্ব মাইনাস করতে হয় বা হ্রাস করতে হয়। এই যে উত্তোলন এবং খরচ বেড়ে যাওয়া। ঠিক আছে, এর কারণে আমাদের কি হবে? মালিকানা সত্ত্ব প্রদান হয় বা হ্রাস পায়। বাকি অপশনগুলো একটু দেখি, আমরা পর্যালোচনা করি। এখানে বলা হয়েছে কি খরচ ও আয় বেড়ে যাওয়া। খরচ আর আয় কিন্তু কখনোই আমার একসাথে বাড়ে না, কারণ কি আয় সবসময় মালিকানা সত্ত্ব আমার যোগ হয়। তারপর খরচ আর আয় কমে যাওয়া, এটাও হবে না। তারপর কি উত্তোলন ও আয় কমে যাওয়া। আয় কি হয়? আয় সবসময় কি আমার মালিকানা সত্ত্বের সাথে যোগ হয়, এই কারণে এই বাকি অপশনগুলো হবে না। হিসাব সমীকরণ হলো, ওকে বাচ্চারা এটা আনসার করো, তোমরা এটা আনসার করো।
আচ্ছা, এখানে কমেন্ট সেকশনে বলা হচ্ছে যে ইয়ামিন হামিদ। আচ্ছা, 47 নাম্বারটা বুঝছি না তো। আচ্ছা, তোমরা এটা একটু আনসার করো, তারপর আনসার কি বলা হচ্ছে 2 ও 3 কারণ কি এটা হচ্ছে মৌলিক সমীকরণ আর হচ্ছে কি বর্ধিত রূপ। আচ্ছা ঠিক আছে, কি বলা হচ্ছে? ওকে ঠিক আছে, সবাই কারেক্ট আনসার ইয়ামিন হামিদ 47 নাম্বার এমসিকিউ। চলো একটু 47 এ যাই আমরা। এবারটা 47 কই? ওকে 47 বুঝো নাই একটু, চলো। ওকে ঠিক আছে, এখানে বলা হচ্ছে রিহান ট্রেডার্সের নিকট হতে পণ্য করে 50,000 টাকা, যার অর্ধেক মূল্য নগদে পরিশোধিত। এই যে এখানে দেখো অর্ধেক মূল্য কি করছি আমি নগদে পরিশোধ করছি। এখানে 50,000 টাকার পণ্য ক্রয়, ভাইয়া ওইটা তোমার দেখার দরকার নেই। ইয়ামিন হামিদ একটু দেখো, 50,000 টাকার পণ্য ক্রয় ওইটা তোমার দেখার দরকার নেই। তোমার এখানে কি বলছে? অর্ধেক মূল্য নগদে পরিশোধিত। ঠিক আছে, নগদে অর্ধেক মূল্য পরিশোধ করছি, তার মানে কি আমার নগদ থেকে টাকা চলে গেছে। নগদ থেকে টাকা কি হয়েছে? আমার চলে গেছে। এই কারণে কি হবে? নগদ নামক সম্পদ এ হ্রাস হবে। ঠিক আছে, এ মাইনাস হবে। এখন কিনলাম আমি 50,000 টাকার পণ্য, এর মধ্যে অর্ধেক মূল্য নগদে পরিশোধ করছি, বাকি অর্ধেক মূল্য কি হয়েছে আমার এখনো অপরিশোধিত রয়ে গেছে। যেহেতু অপরিশোধিত রয়ে গেছে, সেই ক্ষেত্রে হচ্ছে কি আমার পাওনাদার বা দায়ের পরিমাণ হবে, পাওনাদার বা দায় হবে। দায়ের পরিমাণ তাহলে কি হচ্ছে? বৃদ্ধি পাবে। ঠিক আছে, আর পণ্য ক্রয় এক প্রকার হচ্ছে কি ব্যয়, সেই ক্ষেত্রে হচ্ছে কি মালিকানা সূত্র বা ই মাইনাস হবে। তার মানে এখানে কি বলা হয়েছে? এরাস, এই যে এখানে এরাস কারেক্ট, এখানে বলা হয়েছে এরাস, এই যে এরাস কারেক্ট, এল বৃদ্ধি, এই যে এল বৃদ্ধি পাইছে, ই হ্রাস, ই হচ্ছে কি মাইনাস হয়েছে। ইয়ামিন হামিদ ভাইয়া বুঝছো? ইয়ামিন হামিদ যদি বুঝে থাকো একটু কমেন্ট সেকশনে বলে দাও। ওকে, আশা করছি তুমি হচ্ছে ভাইয়া বুঝে নিয়েছো। তারপরে যদি কোনো প্রকার সমস্যা থাকে তাহলে হচ্ছে আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে, সেই ক্ষেত্রে মেসেঞ্জার গ্রুপে জিজ্ঞেস করতে পারো, বা আমাদের ইনবক্সেও আছে, ইনবক্সেও জিজ্ঞেস করতে পারো। আমরা যাই, তারপর যাই এমসিকিউ 53। হিসাব সমীকরণের বিভিন্ন উপাদান কিসের ফলে পরিবর্তন হয় কিসের ফলে? অপশন কি হচ্ছে? লেনদেন। এটা হচ্ছে আগেও সলভ করা হয়েছিল। তারপর মালিকানা সত্ত্ব কমলে, ঠিক আছে, মালিকানা সত্ত্ব কমলে 54 নম্বর, মালিকানা সত্ত্ব কমলে মোট দায় বাড়বে। কারণ কি মালিকানা সত্ত্ব এবং দায়ের মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান। এই দুইটার মধ্যে হচ্ছে কি আমার বিপরীত, একটা আরেকটার বিপরীত সম্পর্ক বিদ্যমান। কি হচ্ছে? বিপরীত সম্পর্ক বিদ্যমান। কারণ কি মালিকানা সত্ত্ব কমলে মোট দায় বাড়ে, আর মালিকানা সত্ত্ব বাড়লে মোট দায় কমে যায়। ঠিক আছে, ভালো কথা। অন্যদিকে মোট সম্পদ কমবে। আচ্ছা, মালিকানা সত্ত্ব এবং সম্পদের মধ্যে সমমুখী সম্পর্ক বিদ্যমান, অর্থাৎ মালিকানা সত্ত্ব কমলে সম্পদ কমে, সম্পদ কমলে আর সম্পদ বাড়লে মালিকানা সত্ত্ব বাড়লে। আচ্ছা, এটা একটা উদাহরণ দিয়ে দেখে দিই। মোট সম্পদ কমবে কিভাবে? বেতন প্রদান। ওকে, ও আচ্ছা সরি, শুধু বেতন প্রদান না, আমাদের একটা কমেন্ট সেকশনে বলা হয়েছিল যে কুদ্দুসকে বেতন প্রদান। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা লিখলাম কুদ্দুসকে বেতন প্রদান। ঠিক আছে, কুদ্দুসকে বেতন প্রদান। এই ক্ষেত্রে বেতন প্রদান কত? এর বেতন কমই রাখলাম, কুদ্দুস যেহেতু ওকে 2,000 টাকা আমরা বেতন দিলাম। ঠিক আছে, ভালো কথা। কুদ্দুসকে বেতন প্রদান 2,000 টাকা। 2,000 টাকা বেতন প্রদানের ফলে কি হচ্ছে ভাই? আরেকটু দেখো, নগদ টাকা চলে যাচ্ছে, তার মানে কি আমার এ হ্রাস পাচ্ছে বা এ কমে যাচ্ছে। বেতন প্রদান কি ব্যবসার জন্য একটা খরচ বা ব্যয়, সেই ক্ষেত্রে হচ্ছে কি ই মাইনাস হবে। ই কি হচ্ছে আমার মাইনাস হবে। তার মানে কি মোট সম্পদ কমতেছে। ওকে ফাইন, মোট দায় বাড়তেছে, মোট দায় কমবে। আমি সবার ফার্স্টেই বলেছিলাম যে মালিকানা সত্ত্ব এবং দায়ের মধ্যে কি বিপরীত সম্পর্ক বিদ্যমান। মানে কি একটা কমলে আরেকটা বাড়বে, একটা কমলে আরেকটা বাড়লে আরেকটা বাড়বে। তো এখানে প্রশ্ন করা হয়েছে যে মালিকানা সত্ত্ব কমলে কি হচ্ছে? মোট দায় কখনোই কমবে না, কারণ কি বিপরীত সম্পর্ক বিদ্যমান। সেক্ষেত্রে আমার অপশন হবে কি 1 ও 2, আনসার ক। তারপর নিচের উদ্দীপকটি পড়া এবং 55 নং প্রশ্নের উত্তর দাও। কি বলা হয়েছে? অনন্যা ট্রেডার্সের 2022 সালের 1 জানুয়ারি মোট সম্পদ 3,50,000 টাকা এবং তৃতীয় পক্ষের দাবির পরিমাণ ছিল 1,25,000 টাকা।
অনন্যা ট্রেডার্সের মালিকের দাবি কত? মালিকের হচ্ছে মালিকের দাবির পরিমাণ কত? মালিকের দাবির পরিমাণ কত বলতে এখানে বলা হয়েছে কি মালিকানা সত্ত্ব বা হচ্ছে ই এর পরিমাণ কত, মালিকানা সত্ত্ব বা ই এর পরিমাণ। ঠিক আছে, এখন ই মানে কি, ই মানে কি বা মালিকানা সত্ত্ব কাকে বলে, মালিকানা দাবি কাকে বলে? ব্যবসায়ের মোট সম্পত্তি হতে, ব্যবসায়ের মোট সম্পত্তি মানে কি এ হতে সম্পত্তি আমরা কি এ দ্বারা প্রকাশ করি। তৃতীয় পক্ষের দাবি বাদ দেওয়ার পর তৃতীয় পক্ষের দাবি কি করতে হবে, আমার এল বাদ দিতে হবে, যা অবশিষ্ট থাকে তাকে বলা হয় কি আমার মালিকানা সত্ত্ব বা মালিকের দাবি। তাহলে মোট সম্পদ কত ছিল? 3,50,000 টাকা, 3,50,000 টাকা মাইনাস এল। তৃতীয় পক্ষের দাবি কত ছিল ভাইয়ারা? 1,25,000। সেই ক্ষেত্রে কত হবে? 3,50,000 মাইনাস 1,25,000, 2,25,000। ঠিক আছে, 2,25,000 আনসার হচ্ছে 2,25,000। ওকে ফাইন। তারপর হিসাব সমীকরণের সঠিক প্রয়োগ করতে a = l + e, a = l + e, এটা হচ্ছে আর ব্যাখ্যা দেওয়ার কোনো কিছু নাই, জানি সবাই। 1,20,000 টাকা মূলধন হিসেবে ব্যবসায় আনয়ন করায় হিসাব সমীকরণে কোন উপাদানের প্রভাব পড়বে? ওকে, 1,20,000 টাকা ব্যবসায় কি হচ্ছে মূলধন হিসেবে আনতেছি, টাকা ব্যবসায় আনতেছি, একটু দেখো টাকা ব্যবসায় মূলধন হিসেবে আনতেছি, তার মানে কি সম্পদ, নগদ নামক সম্পদ কি হচ্ছে এ বৃদ্ধি পাচ্ছে, এ হচ্ছে কি আমার প্লাস হচ্ছে, অপরদিকে কি মূলধন বৃদ্ধি পাচ্ছে, তার মানে কি মালিকানা সত্ত্ব ই বৃদ্ধি পাচ্ছে বা ই প্লাস হচ্ছে। সেক্ষেত্রে আমার প্রশ্ন কি বলেছে, হিসাব সমীকরণে কোন উপাদানে প্রভাব পড়বে? আনসার হবে কি ঘ, এ ও ই। তারপর ব্যবসার মোট, তারপরে বলা হয়েছে ব্যবসার মোট সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবিকে কি বলে? তৃতীয় পক্ষের দাবিকে কি বলে আপনাদের? দায় বলে। আচ্ছা ঠিক আছে, নাসরিন সুলতানা শুধু কুদ্দুস করে বাতাসে কি দোষ করছে। ওকে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই ভাইয়েরা, সমস্যা নেই, বাতাসে আসতেছে, একটু অপেক্ষা করো। হ্যাঁ, আকাশ কি দোষ করছে? আর ইয়ামিন হামিদ, আকাশও আসবে, সবাই আসবে, একটু অপেক্ষা করো, ধৈর্য ধরো, আস্তে আস্তে আমাদের সবাই আসতেছে। হিসাব সমীকরণের মূল উপাদান কি ভাইয়েরা? মূল উপাদান হচ্ছে a = l + e, মানে কি এ মানে হচ্ছে কি আমার সম্পদ, এ মানে কি হচ্ছে সম্পদ, অ্যাসেটস এর সংক্ষিপ্ত রূপ, l মানে কি l হচ্ছে দায়, ই মানে হচ্ছে কি মালিকানা সত্ত্ব, মানে হচ্ছে মালিকানা সত্ত্ব। তাহলে হিসাব সমীকরণে কি হচ্ছে সম্পদ, দায় ও মালিকানা সত্ত্ব। তারপর যাই ধারে পণ্য ক্রয় করলে হিসাব সমীকরণে কোন কোন উপাদানের পরিবর্তন ঘটে? কোন উপাদান? পণ্য ক্রয় করা হয়েছে, সেই ক্ষেত্রে হচ্ছে কি মালিকানা সত্ত্ব ই এর উপর প্রভাব ফেলতেছে। আর যেহেতু ধারে ক্রয় করছি, বাকিতে আমি যে পণ্যটা ক্রয় করছি ধারে মানে কি আমি পণ্যটা বাকিতে আনলাম, যেহেতু বাকিতে পণ্যটা ক্রয় করা হয়েছে, আমার সম্পদের উপর আরেকজনের দাবি রয়ে গেছে, আর আমার কোনো কিছুর উপর কারোর দাবি থাকাকে কি বলা হয়? তৃতীয় পক্ষের দাবি থাকাকে বলা হয় দায়। তার মানে কি দায়কে আমরা এল দ্বারা প্রকাশ করব, তার মানে কি হচ্ছে ই ও এল বা এল ও ই। ঠিক আছে, এটা হচ্ছে কারেক্ট। তারপর মালিকানা সত্ত্বকে প্রভাবিত করার উপাদান কোনটি? মালিকানা সত্ত্ব সবসময় মনে রাখো, মালিকানা সত্ত্বকে শুধুমাত্র 4টা জিনিস প্রভাবিত করে। 4টা জিনিস কি মালিকানা সত্ত্বকে? সর্বপ্রথম আসে আমাদের মূলধন, তারপর আয়, আর তারপর আর কি আসে? তারপর আসে ব্যয়, তারপর কি আসে? তারপর আসে উত্তোলন। তাহলে মালিকানা সত্ত্বকে সব সময় আমার এই 4টা জিনিস প্রভাবিত করে। তাহলে এখানে কি আছে? আমার উত্তোলন হিসাব আছে, এটা আমার কারেক্ট आंसर। তারপর 62 হিসাব সমীকরণ অনুযায়ী মালিকানা সত্ত্বকে প্রভাবিত করার উপাদান কয়টি? বাচ্চারা কমেন্ট সেকশনে জানাও, এই মাত্র বলা হয়েছে, জানাও তাড়াতাড়ি বলো। বাচ্চারা কমেন্ট সেকশনে তাড়াতাড়ি জানাও, হিসাব সমীকরণ অনুযায়ী মালিকানা সত্ত্বকে প্রভাবিত করার উপাদান কয়টি? নাসরিন সুলতানা টু, হ্যাঁ টু, 4টি।
চারটে, ঠিক আছে। তারপর আন্তঃফেরত 8,000 টাকা, 800 টাকা লেনদেন দিতে হিসাব সমীকরণে কোন উপাদানের হ্রাস বৃদ্ধি করবে? আন্তঃফেরত, আন্তঃফেরত মানে কি? আন্তঃফেরত একটু আগে বলা হয়েছিল, আন্তঃফেরত মানে হচ্ছে কি আমার বিক্রয় ফেরত। ওকে, বিক্রয় ফেরত, পণ্য যখন আমি বিক্রয় ফেরত আসছে, তাহলে বিক্রয় ফেরতের ক্ষেত্রে ইয়ামিন আবিদ, হ্যাঁ ঠিক আছে ভাইয়া, কারেক্ট আনসার আউট হচ্ছে, ঠিক আছে। আপনি এটা দেখো, বিক্রয় ফেরত আন্তঃফেরত 800 টাকা লেনদেন নিতে হিসাব সমীকরণ কোন উপাদান হ্রাস বৃদ্ধি করবে? হ্রাস। বিক্রয় ফেরত, আন্তঃফেরত করা হয়েছে। বিক্রয় ফেরত, আমি পণ্যটা বিক্রি করেছিলাম, বিক্রিত পণ্যটা আমার কাছে ফেরত আসছে, বিক্রিত পণ্যটা আমার কাছে ফেরত আসছে, ঠিক আছে। তার মানে কি হচ্ছে, আমার কাছ থেকে কি নগদ টাকা চলে যাচ্ছে, নগদ টাকা চলে যাচ্ছে। আচ্ছা একটু ওয়েট করো, আন্তঃফেরত আচ্ছা এখানে ওকে, আমাদের বোর্ড এখন ক্লিয়ার, ঠিক আছে। আন্তঃফেরত, আন্তঃফেরত 800 টাকা লেনদেন হিসাব সমীকরণে কোন কোন উপাদানের হ্রাস বৃদ্ধি ঘটবে? আচ্ছা ঠিক আছে, আর হ্রাস বৃদ্ধি কি হবে? হ্রাস, বিক্রয় করছিলাম পণ্যটা, বিক্রয় করছিলাম পণ্যটা আমি বিক্রয় করছিলাম, এখন ফেরত এসে পড়ছে, তার মানে কি নগদ টাকা চলে গেছে, মালিকানা সূত্র থেকে কি টাকা চলে গেছে, আয় কমে গেছে, এই কারণে হ্রাস হ্রাস। ওকে ফাইন, বুঝতে পারছো? কারণ কি আন্তঃফেরত মানে কি একটু বুঝে দিই। আন্তঃফেরত মানে হচ্ছে কি বিক্রয় ফেরত, পণ্যটা আমি বিক্রয় করছিলাম, পণ্যটা আমি কি বিক্রয় করছিলাম, ঠিক আছে, বিক্রয় করছিলাম, বিক্রয় করার ফলে কি আমার টাকা বাড়ছিল, টাকা বেড়ে গেছিল, নগদ টাকা বেড়ে গেছিল, নগদ প্রমুখ সম্পদ বৃদ্ধি পেয়েছিল, এবং কি হচ্ছে আয় বৃদ্ধি পেয়েছিল। সেই ক্ষেত্রে এখন কি হচ্ছে, বিপরীত হয়ে যাবে, মানে কি ফেরত এখন বিপরীত হয়ে যাবে, তার কারণে কি হচ্ছে নগদ টাকা কমে যাবে, মালিকানা সত্ত্ব হ্রাস পেয়ে যাবে। তারপর হিসাব সমীকরণের মূল উপাদান হলো সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, নিচে কোনটি সঠিক? 1, 2 ও 3। তারপর হিসাব সমীকরণের সঠিক প্রকাশ হলো, সঠিক প্রকাশ সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, ঠিক আছে। সম্পদ সমান কি দায় যোগ মালিকানা সত্ত্ব, ঠিক আছে। এটাকে আমরা কি লিখতে পারি? a = l + e। তারপর কি লিখছে? সম্পদ প্লাস মালিকানা সত্ত্ব সমান কি দায়। এটা সম্পদ প্লাস মালিকানা সত্ত্ব কখনোই হবে না, কারণ কি ব্যবসায়ের মোট সম্পত্তির উপর তৃতীয় পক্ষের দাবিকে দায় বলতেছে। তারপর সম্পদ, আচ্ছা এটাকে যদি এভাবে লিখি এ, ঠিক আছে, এটা হচ্ছে কি ইটা প্লাস আকারে আসছে, এটা যদি আমি মাইনাস এই পাশে নিয়ে এসে পড়ি মাইনাস হয়ে যাবে, আর এলটা কি ওই পাশে থাকবে, সমান কি সম্পদ মাইনাস মালিকানা সত্ত্ব সমান কি দায়। এটা তো আমরা স্বাভাবিক আছি। তারপর কি হচ্ছে কি এটাও বলা যায়, কিন্তু সম্পদ যোগ মালিকানা সত্ত্ব সমান কি দায় কখনো বলা যায় না, কারণ কি এটা এখানে প্লাস চিহ্ন আকারে আসছে, আর যখন পক্ষান্তর হয়ে সাইড চেঞ্জ করে আসবে সেই ক্ষেত্রে কি প্লাসটা মাইনাস হয়ে যাবে। এই কারণে হচ্ছে কারেক্ট আনসার হবে 1 ও 2। তারপর বাকিতে পণ্য ক্রয়ের ফলে হিসাব সমীকরণে কোনটি বৃদ্ধি পাবে? বৃদ্ধি পাবে বলেছে ভাইরা, বৃদ্ধি পাবে কি বৃদ্ধি পাবে? দায় বা এল দায় বাড়তেছে, পণ্য ক্রয় করতেছি, বাকিতে পণ্য ক্রয় নগদ টাকা মালিকানা সত্ত্ব থেকে কি হচ্ছে আমার হ্রাস করতে হবে, মাইনাস করতে হবে, মালিকানা সত্ত্ব কমে যাবে, কিন্তু আমার প্রশ্ন বলছে কি বৃদ্ধি পাবে, তার মানে কি হবে দায় বৃদ্ধি পাবে। তারপরে নামি ওকে, সত্ত্বাধিকার বলতে কি বোঝায়? সত্ত্বাধিকার বলতে হচ্ছে বোঝায় আমাকে মূলধন, মুনাফা, সাধারণ সঞ্চিতি, তিনটাকে বোঝায়। কারণ কি সত্ত্বাধিকার মানে হচ্ছে ব্যবসায়ের উপর মালিকের অংশ বা মালিকানা সত্ত্ব। আমরা সবাই জানি যে আর্থিক অবস্থার বিবরণীতে হচ্ছে আমরা মালিকানা সত্ত্ব বিবরণী করেছিলাম, সেক্ষেত্রে হচ্ছে কি মূলধন যোগ মুনাফা যোগ সাধারণ সঞ্চিতি, তিনটাই যোগ করা লাগতো, তিনটাই হচ্ছে কি আমার মালিকানা সত্ত্ব বিবরণী অংশ। সেই ক্ষেত্রে আমার কারেক্ট আনসার হবে 1, 2 ও 3। ওকে ঠিক আছে। হিসাব সমীকরণের আধুনিক সমীকরণ a+, ওকে
ওকে ফাইন। হিসাব সমীকরণ আধুনিক সমীকরণ কোনটি? আধুনিক সমীকরণ আমরা সবাই জানি বর্ধিত সমীকরণ a প্লাস l প্লাস c প্লাস r মাইনাস e মাইনাস d। ঠিক আছে, তারপর এটা আমরা সবাই জানি। তারপরে বলছে চালান কে প্রস্তুত করেন। চালান বাচ্চারা বলো, চালান কে প্রস্তুত করেন? আনসার দাও কমেন্ট সেকশনে, সবাই জানাও চালান কে প্রস্তুত করেন। খুব ইজি প্রশ্ন এটা, চালান কে প্রস্তুত করেন, খুব ইজি প্রশ্ন। চালান কে প্রস্তুত করেন? চালান কে উত্তর হচ্ছে কি? চালান কমেন্ট সেকশনে কমেন্ট করো। না ইয়ামিন হামিদ ভাইয়া ভুল, চালান হচ্ছে বিক্রেতা প্রস্তুত করে ভাইয়া, চালান সবসময় বিক্রেতা প্রস্তুত করে। চালান কি? চালান হচ্ছে পণ্য ক্রয় বিক্রয়ের প্রমাণ স্বরূপ দলিল। পণ্য ক্রয় বিক্রয়ের কি হচ্ছে? প্রমাণ স্বরূপ দলিল। সেই ক্ষেত্রে চালান যিনি পণ্যটা বিক্রি করতেছে তিনি হচ্ছে কি পণ্য সে তৈরি করবেন, বিক্রেতা। ওকে, নগদ পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কোনটি ব্যবহৃত হয়? নগদে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে। আচ্ছা ঠিক আছে, নোট মানে কি হচ্ছে? ফেরত। যখনই আমরা ফেরত দেখবো, পণ্য ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, কিছু দেখার দরকার নাই। আমরা ফেরত থাকা মাত্রই হচ্ছে কার কাছে চলে যাব? নোটের কাছে চলে যাব। পণ্য ফেরত, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত সেটা পরে দেখবো। যখন আমাদের ফেরত শব্দটা উল্লেখ থাকবে সেই ক্ষেত্রে আমরা নোটের কাছে চলে যাব। আচ্ছা ঠিক আছে, তারপর আয় ব্যয়, একটা জিনিস এখানেই হচ্ছে আয় ব্যয়। যখন আমরা এই দুইটা জিনিস দেখবো তখন আমরা কার কাছে চলে যাব? আয় ব্যয় থাকলে আমরা ভাউচারের কাছে চলে যাব। আয় ব্যয় থাকলে কি আমরা ভাউচার প্রস্তুত করব। ঠিক আছে, এখন আমাকে প্রশ্ন বলছে নগদে পণ্য ক্রয় বিক্রয় ক্ষেত্রে, পণ্যটা আমি নগদে ক্রয় বিক্রয় করতেছি, তার মানে কি ডেবিট নোট। নোট মানে কি আমি ফেরত, এখানে তো ফেরতের কথা বলে নাই। ক্রেডিট নোট, ডেবিট নোট দুইটাই বাদ। এখন কি আসছে? ক্যাশ মেমো। ক্যাশ মেমো কি হয়েছে? ক্যাশ মেমোতে বলা হইতেছে যে নগদে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যে দলিল প্রস্তুত করা হয় বা যে দলিল প্রদান করা হয় তাকে বলা হয় ক্যাশ মেমো। সেক্ষেত্রে হচ্ছে কি ক্যাশ মেমো হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ওকে, তারপর একটি কারবারের মোট স্বত্বাধিকারের পরিমাণ 1,20,000 টাকা। দায় মোট স্বত্বাধিকারের অর্ধেক হলে উক্ত কারবারের মোট সম্পত্তির পরিমাণ কত? ওকে ঠিক আছে, ভালো কথা। আমরা কি জানি? এ সমান সমান সম্পত্তির সমান আমরা কি বলছে? মোট সম্পত্তির পরিমাণ। তার মানে কি এ সমান সমান আমরা জানি কি সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। এখানে কি বলছে? মোট স্বত্বাধিকারের পরিমাণ, তার মানে কি এর পরিমাণ কত? 1,20,000। ওকে ফাইন, 1,20,000। তার সাথে কি বলছে? দায় হচ্ছে মোট স্বত্বাধিকারের অর্ধেক। মোট স্বত্বাধিকার কত? মোট স্বত্বাধিকার এখানে বলেছিল 1,20,000। 1,20,000 টাকার অর্ধেক কত? অর্ধেক আমরা কিভাবে নির্ণয় করবো? 1,20,000 ইন্টু হাফ। 1,20,000 সমান সমান কত আসে? 60,000 টাকা। ঠিক আছে, তারপর হচ্ছে কত? 60,000 যোগ 1,20,000। তার মানে এই পাশে কত বের হচ্ছে? 60 আর 1,20,000 সমান সমান কত? 1,80,000। সুতরাং এর সমান সমান আমাদের কত বের হইতেছে? 1,80,000 টাকা। এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এটা কেউ বুঝতে পেরেছো? ওকে ঠিক আছে, তারপরে যাচ্ছে 72 a+a সমীকরণটির এই উপাদানটি নির্দেশ করে। এই মানে কি হচ্ছে কি আমার মালিকানা সত্ত্ব, এই মানে হচ্ছে আমার মালিকানা সত্ত্ব। তারপর পণ্য বিক্রয় ও বিভিন্ন আয়ের জন্য কি প্রস্তুত করা হয়? ভাইয়েরা একটু আগে বলেছিলাম আয় মানে কি আমার? আয় মানে ভাউচার। আয় মানে হচ্ছে কি ভাউচার। আয় ব্যয় বলা থাকো, আয় ব্যয় বলার জন্য আয় ব্যয় থাকলে আমি কি ভাউচারের কাছে চলে যাব? আয় ব্যয় যাই থাকুক, আয় এবং ব্যয় এই দুটোর জন্য কি আমি ভাউচারে যাব। ঠিক আছে, ভাউচার চলে যাব। এখন আমার অপশনে কি বলা হয়েছে? চালান, ক্রেডিট ভাউচার, ক্যাশ মেমো, ডেবিট ভাউচার।
ঠিক আছে, আমি ভাউচারের কাছে চলে যাব। এখানে আমার অপশন আছে দুইটা ভাউচার, একটা ক্রেডিট ভাউচার, একটা ডেবিট ভাউচার। এখন আমি কোন ভাউচার দেব? আমার প্রশ্ন বলছে পণ্য বিক্রয় ও বিভিন্ন আয়ের জন্য আদমস সবসময় ক্রেডিটে যায়। আমরা কি জানি? আদমস ক্রেডিট হয়। কি হয়? আদমস ক্রেডিট হয়। ঠিক আছে, সেই ক্ষেত্রে আদমস মানে কি? আ ফর আয়, আর দ মানে হচ্ছে দায়, মতে হচ্ছে আমার মূলধন। মতে কি? মূলধন। দন্তাস্য, দন্তাস্যতে হচ্ছে সঞ্চিতি। ঠিক আছে, এটা বাচ্চা কালের পড়া, পিচ্চিকাল, এটা আমরা সবাই জানি। আয়দায় মূলধন সঞ্চিতি সবসময় ক্রেডিট দিকে যায়, তার মানে কি? আদমস ক্রেডিট হয়। যেহেতু আয় ক্রেডিটে যায়, সেই জন্য হচ্ছে কি আয়ের জন্য আমরা কি ক্রেডিট ভাউচার দেব। ঠিক আছে, আয়ের জন্য আমরা ক্রেডিট ভাউচার দেব, আয়ের জন্য আমরা ক্রেডিট ভাউচার দেব। ওকে ফাইন। তারপর সঠিক হিসাব সমীকরণ কোনটি? এটা একটু আগে পড়ানো হয়েছিল ভাইয়েরা, আবার বলো। এখন দেখো কোনটা হবে আনসার বলো। বলো বাচ্চারা, আনসার করো। সঠিক হিসাব সমীকরণ কোনটি? ইয়ামিন হামিদ 4, ইয়েস। ওকে, ইয়ামিন হামিদ সমান কি দায়যোগ মালিকের সাথে নীরব নির্জন ঘ, ইয়েস কারেক্ট आंसर। ঠিক আছে, তোমরা সবাই পেরেছো। লাস্ট আচ্ছা, তারপর 75, ক্রেডিট নোট কে তৈরি করেন? বলো, ক্রেডিট নোট কে তৈরি করেন? ক্রেডিট নোট মানে কি? নাসরিন সুলতানা, আনসার 4, অনিশা বণিক 4। ঠিক আছে, ভালো কথা। ইয়ামিন হামিদ, আচ্ছা ঠিক আছে, ইয়ামিন হামিদ আনসার 2, বিক্রেতা। ঠিক আছে, ক্রেডিট নোট থাকা মানেই হচ্ছে ক্রেডিট নোট যখন আমরা দেখবো তখন আমরা সোজা হিসাব বিক্রেতার কাছে চলে যাব। ক্রেডিট নোট কাকে বলা হয়? বিক্রেতা বিক্রিত মালের পূর্ণ বিবরণ, বিক্রিত পণ্য যখন ফেরত আসে তখন মালের পূর্ণ বিবরণ সম্বলিত একটি চিঠি লেখে ক্রেতাকে, সেটাকে বলা হইতেছে ক্রেডিট নোট। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে ক্রেডিট নোট কে তৈরি করতেছেন? বিক্রেতা তৈরি করতেছেন। ঠিক আছে, তো এতটুকু পর্যন্তই ছিল আমাদের দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ ক্লাসগুলো। আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে। তারপরে হচ্ছে যদি কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে হচ্ছে আমাদের মেসেঞ্জারে ইনবক্সে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, বা আমাদের পেজের ইনবক্সে নক দিও, সেক্ষেত্রে আমরা অবশ্যই তোমাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।